শরীর ছোঁয়া যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসার অভাব হবে না মিস্টার চৌধুরী। মন ছুঁতে পারাকে ভালোবাসা বলে, যা চৌধুরী বাড়ির কেউ পারে না। চৌধুরী বাড়ির পুরুষ মানুষ শুধু শরীর ছুঁয়ে ভালোবাসতে পারে, মন বলতে কিছু আছে সেটা তারা জানে না। ভরা আসরে এমন কথার জন্য প্রস্তুত ছিল না কেউ। প্রায় 15-20 জন মিলে একটা ট্যুর করা হয়েছে। সেখানে চৌধুরী পরিবারের সকলেই রয়েছে, সাথে রয়েছে রাহুল চৌধুরীর ফ্রেন্ড সার্কেল ও তার চাচাতো বোন ফিহার ফ্রেন্ড সার্কেল। মাইক হাতে রাহুল যখন ভালোবাসা নিয়ে কথা বলছিল, তখন মাঝখান থেকে হুমায়রা নামের একটা মেয়ে কথাটা বলে ওঠে। এতে চৌধুরী পরিবারের সবাই অপমানিত বোধ করে। রাহুল সবার মুখের দিকে তাকিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে, আচ্ছা বুঝলাম, শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে না, মন ছোঁয়াকে ভালোবাসা বলে। আর এটা তো সবাই জানে, কিন্তু এখানে চৌধুরী বাড়ির কথা কেন আসলো? ডিরেক্ট চৌধুরী পরিবারকে অপমান করা হচ্ছে তোমার কথা দ্বারা। কেন অপমান করাকে কি আপনি অন্য নাম দিতে চাচ্ছেন মিস্টার চৌধুরী? আমি তো সবার সামনে আপনার পরিবারকে অপমান করলাম। আপনার পরিবারের সবাই শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে দাবি করে। হুমায়রার কথা শুনে রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে শুধায়, চৌধুরী বাড়ির কোন মানুষ তোর পাকা ধানে মই দিয়েছে মনা, যে আমার বাড়ির দুর্নাম করছিস তুই? শুনে রাখ বাসা, আমার বাড়ি কারো অপমান করলে আমি কি সহ্য করবো না। ফিয়া, আমি তোরে কইছি না তোর এই বন্ধুকে আমার ভালো লাগে না? তাও ওরে কেন এখানে আনছিস? আমার বারণ শুনতে ভালো লাগে না? বাড়ির বড় কর্ত্রী বলে ধরা হয় রোজিনা চৌধুরীকে। যখন রাহুল চৌধুরী দাদাজান মারা যায়, তখন থেকেই রোজিনা চৌধুরী বাড়ির সকলের কাছেই কর্ত্রী। ওনার কথার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না। আর উনি ফিহাকে বারবার বলেছিলেন যাতে হুমায়রাকে অনুষ্ঠানে নিয়ে না আসা হয়, কিন্তু ফিহা ওনাকে তোয়াক্কা না করে হুমায়রাকে নিয়ে আসে। এতে কিছুটা রেগে আছেন তিনি, কিন্তু বুঝতে দেননি এতক্ষণ থেকে। কিন্তু হঠাৎ করে হুমায়রার বলা কথাটায় রেগে যায় তিনি। রোজিনার বলা কথার প্রেক্ষিতে হুমায়রা বলে ওঠে, এভাবে মুখের ওপর মুখ চালিয়ে সবার মুখ বন্ধ করে এসছেন মিসেস চৌধুরী। আপনি তো সেই যুবক কাল থেকে সবার মুখ বন্ধ করেছেন, সত্যি কথা চাপা দিয়েছেন। কিন্তু আমার মুখ বন্ধ করা কি এত সহজ? এই মাইয়া চুপ কর কইতাছি, আমার মুখে মুখে তর্ক করবে না কিন্তু কইলাম। শুনে রাখ, এমনি এমনি চৌধুরী বাড়ির কর্ত্রী হই নাই আমি, বুদ্ধি দিয়া সংসার সামলাইছি। এখন তোর মতো পুচকে মেয়ের কথায় দমে যাবো নাকি আমি? বুড়ি হয়েছেন, দুদিন পর মরে গেলে কবরে ঘাস উঠবে, তবুও সোজা হবেন না আপনি। আর মরবেন বা কি করে? শয়তান মানুষ সহজে মরে না, শয়তানও তাদের ভয় পায়। হুমায়রার কথায় সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকায়। রাহুল রাগে চিৎকার করে বলে, হুমায়রা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? ভদ্রভাবে কথা বলো। তুমি আমার বোনের ফেল্ট বলে চুপ আছি, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। মিস্টার রাহুল চৌধুরী, আপনাকে আমি ভয় পাই না, না আপনার পরিবারের কাউকে। সত্যি কথা বলতে না চাইলেও মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায় আমার। আমি মিথ্যা বলতে শিখি নাই। এই মাইয়াকে দেখ, দেখি আগেই কইছিলাম হেই ভালা না। দেখছিস তোরা আমি হাসা কথা কইছিলাম? দেখ জন্ম ঠিক আছে না নাই, ভালো মাইয়ার মুখে এমন কথা থাকতে পারে না। আমার নাতি নাতনিদের থেকে শিখতে হবে হেরে। রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে তেড়ে এসে কথাটা বলে। হুমায়রা নিজেও রেগে যায়। তার জন্ম পরিচয় নিয়ে কথা তুলেছে মহিলাটা। হুমায়রা উচ্চ গলায় বলে, ওই বুড়ি, কথা কম বলবেন বলে দিলাম। শয়তানি করেই তো যুবক বয়স পার করেছেন, এখনো সেসব ছাড়তে পারেন নাই। আল্লাহ আল্লাহ করতে হচ্ছে আপনাকে। কয়েকদিন পর মরবেন কিনা ঠিক নাই, তবুও কথা বন্ধ হয়নি। দেখ রাহুল দেখ, এই মাইয়ার কথা হন। হে আমাকে কি বলছে? তোরা সবাই চুপ আছিস কেন? এই মাইয়াকে বের করে দে। এই ওই সেমরি, এখনো আসিস কোন লজ্জায়? যা হেন থেকে, কোন মায়ের জন্মা? আমার মায়ের নামে কিছু বলবেন না, নয়তো খুন করব আপনাকে। আপনার বাড়ির পোলাদের সামলায় রাখেন। সব ছেড়ে দেওয়া কুত্তার মতো মায়ের পিছে দৌড়ায়া জায়গা। হ্যাঁ, সবাই এবার কানাঘুষা শুরু করে দেয়। রাহুল রেগে সবার সামনেই হুমায়রার গালে একটা চড় বসিয়ে দেয়। সবার কথা বলা বন্ধ হয়ে যায়। রাহুল হুমায়রাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে খুব বার বেড়েছ না? বড়দের সাথে ভালো ব্যবহার শিখো নাই? আর দাদি, তুমি কি শুরু করেছো বলো তো? বাচ্চাদের মতো শুরু করেছো। আর ফিহা, তোর বান্ধবীকে বলবি আমাদের বাড়িতে এসে এমন কথা না বলতে। শালা, তোরা জাত একই, কেউ একটা ভালো না। সেই শুরু থেকে চড় দিয়ে সবাইকে থামানোর রীতি অনুযায়ী আজও তাই হয়। আমাকেও চড় দিয়ে থামানোর চেষ্টা। অসহ্য।
আচ্ছা বলো, আমাদের বাড়ির সবাইকে ঘৃণা কেন করো? কেন মনে হলো আমার দাদি সবাইকে চুপ করিয়ে রাখে? তোমাকে কি কিছু বলেছে? এর আগে তো কখনো এমন কথা বলে নাই কেউ। সবাই যে আমার মতো সাহসী মেয়ে না, ভয়ে মুখ লুকিয়ে রাখে, তবে মিস্টার রাহুল চৌধুরী, আপনি যে আমাকে চড় মারলেন এর জবাব আমি দিব। শুধু এর না, যত অন্যায় করেছে আপনার পরিবার সবকিছুর জবাব একে একে দিব। ধ্বংস করব আপনার পরিবার। হুমায়রা সেখানে আর না দাঁড়িয়ে নিজের ব্যাগপত্র নিয়ে চলে যায় রাস্তার দিকে। ফিহা বুঝতে পেরে ওর পিছু নেয়। হুমায়রার ওড়নায় টান পড়ায় দাঁড়িয়ে যায়। ফিহা তাকে আটকানোর চেষ্টা করেছে ভেবে কিছুটা বিরক্তি নিয়ে বলে, দেখ ফিহু, তোকেও সহ্য হয় না আমার। তুই আমার সেই ছোটবেলার ফ্রেন্ড দেখে সম্পর্ক রেখেছি, নয়তো তোর সাথেও কথা বলতাম না। ক্লাস 1 থেকেই তুই আমার ফ্রেন্ড, তাই ভালো ব্যবহার করি। আজ তোকেও বলছি, আমি তোর পরিবারকে ঘৃণা করি। অজাত পরিবার, সাথে খারাপ বাবার সন্তান তুই। গালে আরেকটা চর পড়লে ভাষা ঠিক হয়ে যাবে। আমার চাচ্চু ভালো না খারাপ সেটা আমরা বুঝবো, তোমাকে সেটা ভাবতে হবে না। ঢং ধরে ব্যাগপত্র নিয়ে চলে এসেছো, কি ভাবছো সবাই তোমার কাছে এসে সরি বলবে? হুমায়রা পিছু ফিরে তাকায়। রাহুলের হাতে এখনো তার ওড়না দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাগে রাহুলের গালে 2টা চড় বসিয়ে দেয়। ফিহা তখন সেখানে আসছিল। ভাইকে চড় খেতে দেখে একটা ঢোক গিলে দৌড়ে আসে। আর রাহুল হাঁ হয়ে হুমায়রার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মারলো কেন। হুমায়রা রাহুলের হাত থেকে ওড়না ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কিছুক্ষণ আগে বলেছিলাম আপনার দাদিকে বাড়ির পুরুষদের সামলায় রাখতে। কেন বলেছিলাম বুঝতে পারলেন কিছু? কোন সাহসে ওড়নায় হাত দিয়েছেন আপনি? হ্যাঁ, নির্লজ্জ বেয়াদ্দপ ছেলে, সম্মান কি জিনিস শিখে নিয়েন। আপনার বা আপনাদের কারোর সরি আমি চাই না। আমি তোমাকে থামানোর জন্য ওড়না ধরেছিলাম আর তুমি ভুল বুঝেছো। তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছে আমার ছিল না। ফিহা, অনন্ত জানে আমি কেমন ছেলে। হ্যাঁ হুমু, তুই ভাইয়াকে ভুল বুঝেছিস। ভাইয়া খারাপ উদ্দেশ্যে ওনা টান দেয়নি। তুই চলে যাচ্ছিস, সেই কারণে হয়তো ধরতে গিয়েছিল। তুই অযথা ভাইয়াকে চড় দিলি রাস্তার মাঝে। ভাইয়ের হয়ে চামচামি করতে আসবি না ফিহা, এসব আমার পছন্দ না, একদম বলে রাখলাম। যে কারণেই হোক, কোন সাহসে ওড়নায় হাত দিবে? হ্যাঁ, ম্যানারনেস বলতে কিছু নেই নাকি? আচ্ছা সরি ফিহা, সবাই অপেক্ষা করছে। পাহাড়ের দিকে ঘুরতে যাব, তাড়াতাড়ি আয়। দুপুর হয়ে আসছে, খাওয়া দাওয়া করতে হবে আবার। আর তোর বান্ধবীকে বলে দিস ওড়না কেন। আমি চাইলে মেয়েদের শরীর ছুঁতে পারবো, কিন্তু ছুঁয়ে দেখি না। রাহুল কথাটা বলে রেগে সেখান থেকে চলে যায়। ফিহা অসহায় চোখে হুমায়রার দিকে তাকায়। তাতে হুমায়রা বিরক্ত হয়ে বলে, ওই রাহুলের চামচা একদম চামচামি করবি না বলে দিলাম। নিজের মতো আছিস থাক, চামচামি করলে খুন করবো তোকে। কিছু বললে বল, নয়তো ফোট এখান থেকে। জান, লক্ষ্মী, কলিজা, ফুসফুস, কিডনি ইত্যাদি, প্লিজ যাস না এখান থেকে। তুই আর আমি ছবি তুলে বের করে নেব, জানিস তো। আর আহাদের সাথে একা একা কথা বলবো কিভাবে? তুই থাক প্লিজ। দেখ, ওই মরা বুড়ি মানে তোর দাদি কথা শুনে বা তোর ভাইয়ের কথা শুনে আমি বাসায় যাচ্ছি না। আমার শখ নাই তোদের পরিবারের সাথে থাকার। তোর জোরে এসছিলাম, কিন্তু সরি, আমি আর থাকতে পারবো না। থাক না প্লিজ, আমি কিন্তু কান্না করে দিব। তুই কেন দাদিকে রাগাতে গেলি? দাদি কেমন সেটা তুই জানিস। এত গার্ডদের সামনে তোর এমন কথা বলায় সবাই রেগে গেছিল। এমপির বাচ্চা, চুপ যা। তোরা বড় লোক, গার্ড নিয়ে ঘোর, আমার সমস্যা নাই। আর হ্যাঁ, আমার কথা শুনে সবাই রাগ করে নাই। 2জন লোক ঠিকই খুশি হয়েছিল। কে সেটা খুঁজে বের করিস, তাহলে বুঝবি আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। তার মানে তুই বলতে চাইছিস তুই সত্যি বলেছিস? তুই বুঝতে পারছিস তুই কি বলেছিস? তোর কথার হিসেবে আমাদের পরিবারের ছেলে, বাবা, ফুফাতো ভাই, বড় বাবা, রাহুল ভাইয়া, ওরা খারাপ। আমার দেখা একজন পুরুষ ভালো, সেটা তোর বড় চাচ্চু। আমার চোখে বাকিরা খারাপ, তার চেয়ে বেশি খারাপ তোর দাদি। টাটা, আমি বাসায় গেলাম। আমি সব সহ্য করব, কিন্তু বাবার নামে খারাপ কথা সহ্য করব না হুমু। আজ তুই লিমিট ক্রস করেছিস। এরপর তোর সাথে আমার আর তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব না, তাই তো? নো সমস্যা বেব, আমি একাই জীবন চালাতে পারি। গুড বাই। হুমায়রা একটা বাস ধরে সেখান থেকে চলে যায়। আসার সময় ফিহাদের নিজস্ব গাড়িতে এসেছিল, তবে বাসে উঠতে তার সমস্যা হয় না, শুধু জানালার সাইডে সিট পেলেই চলবে তার। এদিকে ফিহা রেগে রাহুলের কাছে যায়। রাহুল ফিহার মাথায় হাত বুলিয়ে পেছনে তাকায়। হুমায়রাকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ফিহা কান্না করতে করতে বলে,
হুমু আমাদের পরিবারের সবাইকে এতটা খারাপ কেন ভাবে ভাইয়া? আজকে পাপ্পাকে খারাপ বলেছে। আমার পাপ্পার মতো ভালো মানুষ আছে নাকি বলো? হুমুর সাথে ব্রেকআপ করেছে আজকে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আল্লাহ দেখে দেখে আমার মনে এই মেয়েটার জন্য জায়গায় রেখেছিল। এর জন্য কতজনের সাথে আমি যুদ্ধ করব। রাহুল মনে মনে কথাটা বলে ফিহার দিকে তাকিয়ে বলে। আচ্ছা বাবা, কাঁদিস না, চল আহাদের সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে তোর। ফিহা লজ্জায় সেখান থেকে কেটে পড়ে। বড় ভাইয়ের মুখে এমন কথা শুনতে খারাপ লাগবে সেটাই স্বাভাবিক। পরিচয় পর্ব। রোজিনার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আবির চৌধুরী, তার বউ মালিহা চৌধুরী, তাদের একমাত্র ছেলে রাহুল চৌধুরী। নিজেদের বিজনেস রয়েছে, সাথে ছোট চাচার সাথে রাহুল রাজনীতি করে। রোজিনার মেজ মেয়ে আলিশা চৌধুরী, স্বামী চেয়ারম্যান, তাদের একমাত্র ছেলে সাদিক শিকদার। আবির চৌধুরীর অফিসে কাজ করে। রোজিনার ছোট ছেলে রায়হান চৌধুরী, বড় মেয়ে ফিহা চৌধুরী, ছোট ছেলে মিনা চৌধুরী। রায়হান চৌধুরীর ওয়াইফ হামিদা। রায়হান চৌধুরী এমপি পদে রয়েছেন। হুমায়রা বাড়িতে সে প্রথমে মায়ের রুমে যায়। মা ছাড়া সে কিছুই বোঝে না। মা তার কাছে সব, পৃথিবীর সব সুখ মায়ের কাছে পায় সে। তিনি মেয়ের মুখ দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে, তাই কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করেন কি হয়েছে। কি হয়েছে? চৌধুরী পরিবারের সাথে আজ সেই ঝগড়া হয়েছে আম্মু। হঠাৎ ঝগড়া কি নিয়ে? ভালোবাসা কথাটা নিয়ে তুমি বলো, ওদের পরিবারের কোন মানুষ ভালোবাসার মর্যাদা রাখছে? অসহ্য, এসব নিয়ে অনেক ঝগড়া করেছি আজ আমি। এটা তুই ঠিক করিসনি মা। এত বড় পরিবারের মানুষ, তারা যদি তোর কোনো ক্ষতি করে তাহলে আমি মরে যাব মা। তুই ছাড়া আমার আর কে আছে বল? তাই লক্ষ্মী মা আমার, এমপি মানুষের সাথে ঝামেলা করিস না। আম্মু প্লিজ, আমরা গরিব, সে কারণে চুপচাপ থাকবো নাকি? কোনো কিছু ভুলে যাইনি আমি, সব কিছুর প্রতিশোধ নিব আমি আম্মু। তুমি শুধু দেখে যাও আমি কি কি করি, ধ্বংস করে দিব সব। একটা চড় দিব, চুপচাপ ঘুমা। খাওয়া হয়েছে, এখন ঘুমাতো। আমাদের তো টাকা নেই, সে কারণে কোথাও তোকে ঘুরতে নিয়ে যেতে পারি না। আর তুই যে একটু গেলি তাও ফিরে আসলি, ফ্রিতে নিয়ে গেল, সেটা হজম হয়নি তাই না? আমি ফ্রি খাওয়া খাই না আম্মু। আজকাল তুমিও কথা দিয়ে চুপ করিয়ে রাখা শিখেছ, আর এসব আমার ভালো লাগছে না। দেখো কোন দিন মরে যাব, কাল চট্টগ্রাম ফিরে যাব, ইউনিভার্সিটি ক্লাস আছে। রাগ করে থাকিস না আমার ওপর মা, আমি তোর খারাপ চাই না। এমপি মানুষ ওনারা। ফিহার চাচা আবার বিজনেস করে, তাদের সাথে আমাদের যায় নাকি? রাত হয়েছে, নিজের রুমে যাও। আমার এসব আর ভালো লাগছে না। গরিবের ঘরে জন্ম নেয়া এই এক বিপদ। শান্তি মতো মন খুলে কথা বলতে পারি না। ধানের খেতে গিয়ে ধান চাষ করা আমাদের কাজ। মার দিব কিন্তু। তোর থেকে ধানের কাজ করে নিয়েছি নাকি? যা তো ঘুমা, তোর সাথে কথা বললেই ঝামেলা। মায়ের কথা শুনে হুমায়রা মুখ বাঁকিয়ে গায়ে মাথায় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফেব্রুয়ারি মাস, ঠান্ডায় মরে যাচ্ছে হুমায়রা। লেপ মুড়ি দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। মন খারাপের মাঝে হঠাৎ কান্না করে দেয়। কাঁদতে কাঁদতে নিজের সাথে কথা বলতে থাকে। বাবা তুমি কেন এমন হলে? তোমার জন্য আমার আর আম্মুর জীবন একটা নরকের মতো কাটছে। তুমি কোথায় আর আমরা কোথায়? তুমি মরে গেছো বাবা, মরে গেছো। গ্রামে থাকি বলে আমার কোনো ভালো ফ্রেন্ড নেই জানো? ছোটবেলায় যখন চট্টগ্রাম ছিলাম তখন একজন এমপির মেয়ে সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। আমি ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকেই হোস্টেলে থাকি। হোস্টেলের সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে জানো বাবা। যখন আমি বলি আমার বাবা মারা গিয়েছে, মা গ্রামের একটা স্কুলে চাকরি করে, এসব শুনে তারা হাসে। তারা সবাই কত বড় লোকের মেয়ে, আর আমাকে সবাই খ্যাত বলে অপমান করে। গ্রামের মেয়ে হলেই কি তারা খারাপ হয় বাবা? ও বাবা, তোমাকে আমি ঘৃণা করি। হেট ইউ বাবা, আই হেট ইউ। হুমায়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর আজ হোস্টেলে ফিরে এসেছে। কাল থেকে আবারও নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় ভালো দেখে চট্টগ্রাম ভার্সিটিতে ইংরেজি নিয়ে পড়াশোনা করার চান্স পেয়েছে সে। ছোটবেলা থেকে চট্টগ্রামে তার বড় হওয়া। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। ফিহাকে ফোন দিতে গিয়ে থেমে যায়। সেদিনের ঝগড়ার কথা মনে হয় তার। গরু হাদারাম, চোখে দেখেন না? বড় লোকের ছেলে বলে গায়ের ওপর দিয়ে গাড়ি চালাতে হবে নাকি? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাতে কোথায় বাধে আপনার? হ্যাঁ, অসভ্য ছেলে। রাস্তা আপনার বাপের নাকি যে যেভাবে মন চায় সেভাবে গাড়ি চালাবেন? হ্যাঁ, সকালবেলা মেজাজ খারাপ করে দিল আমার। মেস থেকে বের হয়ে রাস্তা ধরে ভার্সিটিতে যাচ্ছিল হুমায়রা। হঠাৎ করেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয়। রেগে ধমক দিয়ে কথাগুলো বলে সে। হুমায়রার গালি শুনে গাড়ি থেকে রাহুল নেমে আসে।
হুমায়রাকে দেখে বিরক্তি মাখা কণ্ঠে বলে, আমি না হয় কানা, তাই বলে তুমিও কানা নাকি? আমি না হয় রাস্তা দেখতে পারি নাই, তো তুমি রাস্তার মাঝখানে কি করছিলে? গাড়ি আসছে দেখে সরে যেতে পারো নাই? কানির মতো রাস্তার মাঝখানে কি করছিলে? ও তাই তো বলি, চট্টগ্রামে তো একটাই পাগল, হনুমান, গরু, ছাগল, কুত্তা, হাতি, বিড়াল, সেটা রাহুল চৌধুরী। উনি ছাড়া কানা কেউ নেই। তাহলে আমাকে ধাক্কা দেবে কে? কিছুক্ষণের জন্য তো ভুলে গিয়েছিলাম আপনার কথা। জাস্ট শ্যাট আপ। এসব কি ভাষা? হ্যাঁ, আসলেই মানুষ বলে গ্রামের মেয়েদের ভাষা শুনে বোঝা যায় তারা গ্রাম থেকে উঠে আসা কেউ। শহরের মেয়েরা এমন ভাষা ব্যবহার করবে না কখনো। একটা সরি বলে চলে যেত এতক্ষণে। আর তুমি? আমি কি? হ্যাঁ, আমি সঠিক কথা বলেছি, সে কারণে গায়ে ফোসকা পড়েছে, তাই না? শুনুন, আমি সঠিকভাবে হাঁটি, আমি কানি না। গাড়ি একদম রাস্তার কিনারায় আপনি নিয়ে এসছেন। শোনো মেয়ে, গাড়ি এখানে রেখেছিলাম 2 মিনিটের জন্য, আর ড্রাইভার গাড়ি যখন চালু করে তখন তুমি সামনে এসে পড়ো, সে কারণে হুট করে ধাক্কা লেগে যায়। এতে কারো দোষ নাই, ওকে? কারো দোষ নেই সেটা যেন হুমায়রার বিশ্বাস হচ্ছে না। রাহুলের চোখের দিকে তাকিয়ে বলে, এটা পার্কিং এরিয়াতে পড়ে নাকি? বড়লোক দেখে যেখানে মন চায় সেখানে গাড়ি পার্কিং করবেন কি? হ্যাঁ, যত সবাই যারা পোলা, এসব পৃথিবীর আসে শুধু মেয়েদের গায়ে পড়ে ঝগড়া করতে। গ্রামের প্রচলিত কথায় আছে, অন্ন ধ্বংস করতে এসছে অন্য, সেই তো আপনি অন্ন ধ্বংস করছেন বেঁচে থেকে। আজব তো। ড্রাইভার, গাড়ি নিয়ে যাও, এখানে যত থাকবো তত ঝগড়া হবে। এই মেয়ে কোথা থেকে উঠে আসে আল্লাহ জানে। দাদি ঠিকই বলেছে, এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই কথা শোনার পর হুমায়রার মাথা গরম হয়ে যায়। রাহুল গাড়িতে ওঠার জন্য দরজা খুলতেই হুমায়রা গিয়ে কলার চেপে ধরে। রাহুল থতমত খেয়ে যায়। হুমায়রা রাহুলের কলারে টান দিয়ে বলে, এই জমিদারের বেটা, সমস্যা কি তোর? হ্যাঁ, দাদি দাদি করবি না আমার সামনে, একদম বলে দিলাম। ওই ফকিন্নির জন্য আজ এত কিছু হচ্ছে। আমি গ্রামের মেয়ে দেখে কোনো সম্মান নাই নাকি? হ্যাঁ, ফিহার ফ্রেন্ড হওয়ার শর্তে কতবার আপনার বাসায় গিয়েছি। হ্যাঁ, সব সময় আমাকে গ্রামের খ্যাত ফকিন্নি বলে অপমান করে। গ্রামের মেয়েরা বাজে হয় নাকি? এতদিন দাদি এসব বলতো দেখে রাগ হতাম, কিন্তু আজ মনে হচ্ছে দাদি ঠিকই বলেছে। জাদুকারী মাইয়া একটা। আমাকে জাদু করে নিজের করতে চাও, তাই না? সেজন্য যেখানেই যাই সেখানেই তোমার দেখা পাই। হুমায়রা থতমত খেয়ে যায়। সে রাহুলকে পটাতে চাচ্ছে নাকি? হুমায়রা চোখ বড় বড় করে বলে, মিস্টার চৌধুরী, মুখ সামলে কথা বলুন। আপনার বাড়ির পুরুষ জাত, এমনকি মহিলা জাতও খারাপ। আপনারা সবাই খারাপ, তার মানে এই না যে আমিও খারাপ। আমি যদি খারাপও হই তাতে আমি বুঝবো। আমি খারাপ হলে এতদিন আপনাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিতাম। আপনার দাদি কতটা নোংরা সেটা আপনার ধারণার বাইরে। দেখ, তোকে কিন্তু খুন করব আমি। আজ অফিসে যাচ্ছিলাম বেশ কিছুদিন পর, কিন্তু রাস্তায় এমন পাগলের দেখা পাবো জানলে কখনো আসতাম না। ধর, টাকা রাখ, কিছু কিনে খেয়ে নিস। রাহুল হুমায়রার হাতে 2,000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যায়। রাগে হুমায়রা না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। টাকা দুমড়ে মুচড়ে ফেলে দিতে গিয়েও দেয় না। টাকার দিকে তাকিয়ে মনে মনে বলে, থাক, তোর ওপর রাগ দেখাবো না। আমাকে ফকিরের মতো টাকা দিল, এটার প্রতিশোধ আমি একদিন নিব। গরিব বলে সব সহ্য করবো নাকি? এই মুহূর্তে আমার কাছে টাকা কম দেখে তোকে আর ফেললাম না। যা, তোকে দিয়ে অপমান করার জিনিস খাবো। অপমান করার জিনিস বুঝিস নাই, তাই না? বড়লোক মানুষ যা খায় না, তোকে দিয়ে সেসব কিনে খাবো। হুমায়রা কথাটা নিজে বললেও তার কেমন জানি লাগছে। এটা আবার কি কথা মনে মনে বলল সে, সেটাই ভাবছে। রাস্তায় এ সময় কোনো গাড়ি পাচ্ছে না সে। রাগে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে যায়। প্রথম ক্লাসে স্যারের হাতে বকা খায় দেরিতে ভার্সিটিতে আসার জন্য। সব দোষ রাহুলের ভেবে হুমায়রা বিড়বিড় করতে করতে বলে, সব দোষ ওই আবালের, ওর জন্য সব হলো। যদি রাস্তায় দেখা না হতো তাহলে এত কিছু হতো না। এই পাগলের সাথে কেন যে আমার দেখা হয় আল্লাহ জানে। শালা বাদুর চৌধুরী আমার আজকের দিনটা মাটি ঘরে দিল। হেই, তোমার নাম কি? সেই কখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে বিড়বিড় করছো। আরে ওকে, কোন ডিপার্টমেন্টে তুমি? ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সাদিকের সাথে চোখাচোখি হয়ে যায়। সাদিকের আজাইরা প্রশ্নে হুমায়রা বিরক্ত হয়। ছেলেটা তাকে চিনে, তবুও ঢং ধরে কথা বলছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, হুমায়রা জান্নাত, 3য় বর্ষ, ইংরেজি ডিপার্টমেন্ট। আর কিছু? দেশের বাড়ি নওগাঁ, জন্মসূত্রে
ছোট থেকে এখানে থাকি, বিবাহিত, একটা বাচ্চা আছে। আমাকে তো আগে থেকেই চেনেন, তাহলে এত নাটক কিসের? এছাড়া বলার মতো আর কিছু পেলাম না। বাই। হাই, আমি সাদিক। এখানে এমপির ভাগিনা আমি, এমপি রায়হান চৌধুরী। নিশ্চয়ই তাকে চেনো তুমি। আমি একটা কোম্পানিতে ম্যানেজার পদে আছি, সব নিশ্চয়ই জানো। যদিও আমাকে তুমি 1-2বার দেখেছো, আর তুমি বিবাহিত না, তা ফিগার দেখেই বোঝা যায়। তো এবার বলো, আমাকে মিথ্যে বলছো কেন? সাদিক কথাটা বলে লালসা ভরা দৃষ্টিতে হুমায়রার শরীরের দিকে তাকিয়ে থাকে। হুমায়রা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলে। সাদিক ছেলেটা তাকে ভালোভাবে না চিনলেও সে খুব ভালো করে তাকে চিনে। সাদিক তো শুধু ফিহার ফ্রেন্ড হিসেবেই তাকে চিনে। হুমায়রা দাঁতের দাঁত চেপে ফোনটা চেপে ধরে। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে সব। সাদিকের মুখ দেখা যাচ্ছে ভালোভাবে। সাদিকের মুখ থেকে কথা বের করার জন্য বলে, আমি যে মিথ্যে বলেছি এটা আপনি কিভাবে বুঝলেন? কাউকে দেখে বোঝা যায় বুঝি মেয়েটা বিবাহিত না অবিবাহিত। হতেও পারে আমি বিবাহিত, সেটা ফিহা জানে না। এত এক্সপেরিয়েন্স নাকি আপনার যে বুঝে যাবেন আমি অবিবাহিত? এসব বাহাতের খেল আমার। দেখতে সুন্দর আছো মেয়ে, এক রাতের জন্য কত নিবে জানিও। যত চাও দিতে রাজি। তোমার মতো বহু মেয়েকে বেড়ে এনেছি, তাই শরীর চিনতে ভুল হয় না আমার। নির্লজ্জ ছেলে, এসব কথা বলতে লজ্জা করে না তোর? মা বাপ এই শিক্ষা দিয়েছে তোকে? হ্যাঁ, ব্রিজফোন মা, আমার আশেপাশে যেন তোকে না দেখি, নয়তো জেলের ভাত খাওয়াবো তোকে। হুমায়রা দাঁতে দাঁত চেপে কথাটা বলে। রাগে শরীর থরথর করে কাঁপছে তার। এই ছেলেটার সামনে দাঁড়াতেও ঘৃণা হচ্ছে। হুমায়রার কথার বিপরীতে সাদিক হা হা করে হেসে বলে, বাহ, তোর মুখে কথা ফোটে দেখি। প্রথমে ভেবেছিলাম হাবলা একটা মেয়ে সহজে পটিয়ে নিতে পারবো, এখন দেখি ভালো কথা বলতে পারিস। সেদিন আমার নানি যা বলেছে তাই দেখি সত্যি। গ্রামের মেয়ে, টাকা নাই নিশ্চয়ই। চল, এক রাত কত নিবি দিব। তোর পরিবারে বোন থাকলে তার কাছে শুনিস সে অন্যের থেকে কত নেয়, সেটা শুনে আসিস। আমি কি জিনিস সেটা তুই আজ সন্ধ্যায় বুঝবি। সন্ধ্যার সময় আমার কাছে আসবি নাকি? সাদিকের কথাটা কানে তোলে না হুমায়রা। সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে। ভিডিওটা তার মামাতো বোনের আইডিতে সেন্ড করে, সাথে আরো কিছু জায়গায় সেভ করে। এটা যে করেই হোক তার থাকা চাই। সাদিক জানলে নিশ্চয় ডিলিট করার চেষ্টা করবে, সে কারণে বেশ কিছু জায়গায় রেখে দেয়। তারপর দেরি না করে হোস্টেলে আসে। হেঁটে আসতে 10 মিনিট লাগে। এসে গোসল করে খাওয়া দাওয়া করে বেডে সে ফোনটা নিয়ে ফেসবুকে যায়। এআর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ম্যানেজার ও এমপি রায়হান চৌধুরীর ভাগ্নির গোপন তথ্য ফাঁস। জানা গিয়েছে সাদিক শিকদার এর মেয়ের সাথে ফ্ল্যাট করার জন্য এক্সপার্ট ছিলেন। আজ বিকেলে একটা ভিডিও ফাঁস হয়। তারপর সন্ধ্যার আগে প্রায় 15 থেকে 20 জন মেয়ে সাদিকের নামে থানায় কেস করে। পুলিশ অফিসার সাদিক শিকদারকে গ্রেফতার করেছেন। কাল কেসের শুনানি যদি প্রমাণ হয় সব সত্যি, তাহলে 10 বছরের জেল হতে পারে, যা গোপন সূত্রে জানা গিয়েছে। নিউজটা ভাইরাল হয়েছে রাত 8টার মাঝে। এমপি চৌধুরীকে নিয়ে নানান কথাবার্তা উঠেছে। এমন ভাবে ভাইরাল করা হয়েছে যাতে বোঝা যায় এখানে এমপি চৌধুরীর দোষ আছে। হুমায়রা নিউজটা দেখে মনে মনে বলতে থাকে, এটা তো শুধু মিস্টার চৌধুরী না, আরো কি কি হবে সেটা দেখে যান আপনারা। আমি জানি কাল ভয়ে কেউ শুনানিতে আসবে না, কিন্তু তাদের আনার দায়িত্ব যে আমার। সবাইকে নিয়ে আসব। আর এমন একটা প্রমাণ আমার কাছে আছে যা একজন দিলেই আর কোনো প্রমাণের দরকার হবে না। উচিত শিক্ষা হয়েছে বাবা। তোমার ভাগিনা বলে একদম ছাড়াতে যাবে না বলে দিলাম। হাজার মেয়ের জীবন নষ্ট করবে আর শাস্তি পাবে না, এটা হলো নাকি? মেয়েরা সস্তা না যে ব্যবহার করবে আর ছেড়ে দিবে। ছি, 15টা মেয়ে এসে প্রতারণা কেস দিয়েছে, কিছু বুঝতে পারছো? আবির চৌধুরী কথা বলার ভাষা খুঁজে পায় না, কিন্তু রায়হান চৌধুরী রাহুলের কথার শেষে কিছুটা ধমক দিয়ে বলে ওঠে, রাহুল, তুই ছোট মানুষ, ছোট থাক। কি করব না করব সেটা না হয় আমরা ঠিক করব। গিয়ে দেখ, সব মেয়েরা মিথ্যা কথা বলছে। হয়তো সাদিককে কেউ ফাঁসিয়ে এমন ভিডিও বানিয়েছে। আমিও দেখব কিভাবে সাদিককে জেলে আটকে রাখে। ছি চাচ্চু, তোমার লজ্জা লাগছে না এসব বলতে? মেয়েরা তাদের চরিত্রের নিজেরা দাগ লাগাবে কিভাবে? তোমার মানসিকতা এতটা খারাপ জানতাম না। হুমায়রা মেয়েটা সঠিক বলেছে, তোমরা সবাই খারাপ। রাহুলের কথায় রায়হান চৌধুরী চেঁচিয়ে ওঠে। আবির চৌধুরী এগিয়ে এসে বলে, রাহুল, এসব নিয়ে কথা বাড়াস না। সাদিক আমাদের আত্মীয় না চাইতেও যেতে হবে। বাবার মুখেও একই কথা দেখে রাহুল আরো রেগে যায়।
মুখ বাঁকিয়ে বলে। সেই তো বাবা, এবারই সব পুরুষ বাজে, নোংরা। হুমায়রা মিথ্যা বলে না। সেটা রাহুল, ওই মেয়েটাকে তো আমি দেখে নিব। ওকে নিয়ে আসার জন্য পাঠিয়েছি কয়েকজনকে। ওই মেয়েটা তো ভিডিও ভাইরাল করেছে। আজ আসুক, তারপর দেখবো কি চায় মেয়েটা। কেন আমার দুর্নাম রটাচ্ছে? সাদিকের সাথে আমার কেন জুড়ে দিবে? হয়তো তুমিও এমন। রাহুল, মুখ সামলে কথা বল। আমার বিরক্ত লাগছে সব কিছু। চাচু প্লিজ, নিজের ক্ষমতা ব্যবহার করে সাদিককে ছাড়িয়ে নিও না। পাপ যে করে আর যে সহে, দুজন সমান অপরাধী। পাপের শাস্তি পেতে দাও সাদিককে। আমার বাড়ির ছেলেরা কখনো খারাপ হতে পারে না। আমি মোটেও পাপ সহ্য করছি না। 10 মাস পর এমপি ভোট আছে। আমার মান সম্মান আমি খোয়াতে পারবো না। কোনটা ভালো সেটা না হয় আমি বুঝে নেব। আবির চৌধুরী অসহায় হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন। এসব কি হচ্ছে? কেন, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? তোমাদের বংশ ধ্বংস করার জন্য কেউ এসেছে। আমরা কি কোনো অন্যায় করেছি? না, তোমরা তো সাধু। আবির চৌধুরী আর কিছু বলার ভাষা খুঁজে পান না, চুপচাপ অসহায়ের মতো বসে থাকেন। এদিকে রোজিনা চৌধুরী বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে গিয়েছিলেন। এসব শুনে বাড়িতে আসার পর নাতি আর ছেলের ঝগড়া দেখে চেঁচিয়ে ওঠে, চেঁচাতে চেঁচাতেই বলেন। ওই মাইয়া ডাকে আমি তোর শেষ করবো আজ। আমার স্বাধীন নাতনিটার নামে দুর্নাম রটায় আমি বসে বসে দেখবো নাকি? ওই রাইহান, যা তো ওই মাইয়াটারে নিয়ে আয়। চুপ করো দাদি, তোমার নাতি সাধনা সেটা মাথায় ঢুকিয়ে নাও। আর ওই মেয়েটা আর আবাল মেয়ে নিজ আইডি থেকে ভাইরাল করার কি ছিল? গাধা, আসলেই গাধা। রোজিনা চোখ বড় বড় করে রাহুলের দিকে তাকায়। ছেলেটা যে হুমায়রার সঙ্গ নিচ্ছে সেটা বুঝতে পেরে আরো চিল্লাচিল্লি শুরু করে। বাড়ির সবাই এই নিয়ে কথা বলতে থাকে। এমন সময় হাজির হয় হুমায়রা। তাকে ঘিরে 7 জন গার্ড দাঁড়িয়ে আছে। রাত 9টা বাজে। এত রাতে তাকে এখানে আসতে হলো? রোজিনা চৌধুরী তার দিকে এগিয়ে আসছে হাত উঁচু করে। হুমায়রা বুঝতে পেরে হুট করে সেখান থেকে কেটে পড়ে। চট দিতে না পারায় ঝুঁকি সামলে উঠতে পারেন না উনি। হুড়মুড় করে মেঝেতে পড়ে যায়। হুমায়রা খিলখিল করে হেসে ওঠে। বাকিরা দৌড়ে রোজিনা চৌধুরীর দিকে এগিয়ে আসে। রায়হান মাকে সোফায় বসিয়ে হুমায়রার দিকে এগিয়ে আসে। হুমায়রা নখ দিয়ে শাসিয়ে বলতে ইচ্ছে করছে। মিস্টার রায়হান চৌধুরী, কি বলবেন দূরে থেকেই বলেন। আপনার আশেপাশে আসলে আমার গা গুলিয়ে আসে। আপনাকে আর আপনার পরিবারকে আমি ঘৃণা করি। আমার আশেপাশে আসলে আমার বমি পায়। দূরে থাকুন আমার থেকে। কি বলবেন দূরে থেকে বলুন, আমি শুনছি। কিন্তু না, বলতে পারলো না। নিজেকে ভীতু করে ধীর কণ্ঠে বলে। গায়ে হাত ওঠাতে আসবেন না স্যার। কেন ডেকেছেন আমাকে বলুন। আপনার জন্য এত রাতে এখানে আসতে হলো আমার। আমি কি কিছু করেছি? নেকা সাজো আমার কাছে। ভিডিও ছেড়েছে কেন? আমার পরিবারের সাথে তোমার কি ঝামেলা? কেন আমাদের পেছনে পড়ে আছো? কি চাও? টাকা? কত টাকা লাগবে নাও। আর যে মেয়েরা কেস করেছে তাদের কেস উঠিয়ে নিও। হ্যাঁ, টাকা লাগবে। না সরি, না না, আসলে কি স্যার, আমি ভিডিও ছাড়ি নাই। এই যে আমার ফোন নিয়ে দেখুন, আমার আইডি আমার কাছে নেই। কেউ একজন হ্যাক করেছে। বিশ্বাস না হলে আমার ফোন চেক করুন, কোনো ভিডিও আমার ফোনে নেই। এই মাইয়া মিশা কথা কইতাছে রাইহান, এরে সারিস না। আমার কোমর ভাঙ্গে গেল রে এই মাইয়ার জন্য। দেখছোস আমার নাক দিয়ে রক্ত বের হইতাছে। কোমর ভেঙেছে, মুখ ভাঙলে খুশি হতাম বুড়ি। হুমায়রা কথাটা বলে ঠোঁট কামড়ে হাসে। রাহুল চোখ ছোট ছোট করে তাকেই লক্ষ্য করছে। মেয়েটা এত সাধু সাজছে কেন বুঝতে পারছে না সে। রাহুল অবিশ্বাস্য হয়ে হুমায়রার ফোন চেক করে। ঠিকই আইডির পাসওয়ার্ড চাচ্ছে, এমনকি কোনো ভিডিও নেই। রাহুল আরো চেক করে বোঝার চেষ্টা করে ফোনটা সত্যি হুমায়রার কিনা। রাহুল কিছু না পেয়ে চাচুর উদ্দেশ্যে বলে। চাচ্চু, ফোনে কিছু নেই আর আইডিতে ঢোকা যায় না, পাসওয়ার্ড চাচ্ছে। মেয়েটা হয়তো সত্যি বলছে। তবে হ্যাঁ, এই মেয়ে সাদিক যে বলেছে দুপুরে নাকি তোমার সাথে এসব কথোপকথন হয়েছে। আর কণ্ঠ তোমার। হ্যাঁ, এটা ঠিক যে আমার সাথে এসব কথা হয়েছে। আমাকে অফার দিয়েছিল, কিন্তু আমি সামনে ছিলাম। ওনার সামনে কিভাবে ভিডিও করব? আমাকে ফাঁসানোর জন্য হয়তো কেউ আড়ালে ভিডিও করেছে। তোমাকে কে ফাঁসাবে? তোমার শত্রুতা কার সাথে হতে পারে? শোনো মেয়ে, মিথ্যা কথা না বলে সত্যি বলো। তোমার সাথে কে জড়িত? আমাদের পরিবারকে অপমানের মুখে ফেলছো কেন? দেখুন চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক না।
হুমায়রার কথায় সবাই তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। হুমায়রা হিহি করে হাসার চেষ্টা করে বলে, সরি, লোভী না যে টাকার লোভে এসব করব। আমি জেনে শুনে নিজ আইডি থেকে কেন ভিডিও ছাড়বো বোঝাই যাচ্ছে এর জন্য আমাকে আপনারা ডাকবেন। নাটক বন্ধ কর মাইয়া, সিনেমার ডায়লগ মানুষ কেন? চৌধুরী সাহেব করণ বাদ দে। ওই মাইয়া তোর মাকে বাপকে পরিচয় বল। রাহু নাতি ওই মাইয়ার থেকে জনের ঠিকানা নে। রোজিনা ফুঁসে উঠে কথাটা বলে। হুমায়রা চোখ মুখ শক্ত করে ওনার দিকে তাকায়, পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, বাপের পরিচয় নেই, মারা গিয়েছে অনেক আগে, তাই ওনার পরিচয় বলতে পারবো না। আর রইল মায়ের কথা, আমার মা পবিত্র অপবিত্র জায়গায় ওনাকে আসতে দিব না, সে কারণে ওনার পরিচয় বলতে পারবো না। রাইহান, আমি আগেই কইছিলাম এই মাইয়া ভালা না। দেখ গিয়ে হের জন্ম ঠিক আছে কিনা নাই। এই মাইয়া নোংরা, আমার বাড়ি থেকে বের করে দে। আর যার জন্ম ঠিক নাই হে আমার বাড়িতে থাকতে পারে না। দেখ বুড়ি, একদম আমার মায়ের নামে কথা বলবি না, আমার পরিচয় তুই সহ্য করতে পারবি না। দেখা গেল হার্ট অ্যাটাক করে মারা গেলি, কয়েকদিন বেঁচে থাক, আরো অনেক কিছু হবে, সেসব দেখে না হয় মরিস। হুমায়রা ফুঁসে উঠেছে, মনে হয় এই গিয়ে খুন করবে। রাহুলের মা আর ফিহা হুমায়রাকে টেনে জড়িয়ে ধরে। হুমায়রা নিজেকে শান্ত করে, কিন্তু রোজিনা অবাক হয়ে বলে, ওই মাইয়া সত্যি করে কত তোর বাপকে মাকে? ফিয়া তুই জানিস হয়তো, বল ওই মাইয়ার বাপের নাম কি? ফিহা কিছু জানে না, আর হ্যাঁ, রাগের মাথায় এসব বলেছি, সরি। আমি গ্রামের মেয়ে, গ্রামে মা ভিক্ষা করে, তাই শুনলে হার্ট অ্যাটাক হবে বলেছি, সাথে আমিও লজ্জা পাবো, তাই আর কি। এখন আমি আসতে পারি? তোমার উপর সর্বদা নজর থাকবে মেয়ে। চৌধুরী পরিবারের মান সম্মান নিয়ে কথা উঠেছে, তুমি ছাড় পাবে না। আজ থেকে নরকে বাস করবে তুমি। দেখো কোনো মেসে জায়গা হয় কিনা তোমার। হুমায়রা রায়হান চৌধুরীর কথায় কিছুটা ভয় পায়। এই কথার মানে সে জানে, নিশ্চয় তার মেসে আর থাকা হবে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে বলে, আপনার এতটা গাধা জানতাম না স্যার। ম্যাম, ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে সাদিক শিকদার নিজ মুখে সব বলেছে, তার মানে বুঝতে হবে উনি আসলেই খারাপ। এটা তো শুধু চৌধুরী বাড়ি, আরো অনেক কিছু দেখাবো আপনাদের। এত তাড়াতাড়ি আমি ধরা দিব বুঝি? আরে ফোন ভালোভাবে চালাতে জানলে ঠিকই সব খুঁজে পাবে, ভিডিও আর আইডি। আমি সব ডিলিট করে ভুল পাসওয়ার্ড দিয়েছি। আরে কয়েক ঘন্টায় ভিডিও 1 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে, আমার ফলোয়ার 20,000 হয়েছে। আমি নাকি আইডি হারাবো? হুমায়রা বিড়বিড় করে কথাগুলো বলছিল আর হাঁটছিল, খেয়াল করে নাই তার পাশে কেউ আছে। রাহুল সকল কথা শুনতে পায় আর নিজেকে গালি দেয়। সে ভিডিও খুঁজে পেল না কেন, কিন্তু সন্দেহ হয়েছে তার হুমায়রার প্রতি, সে কারণে পিছু নিয়েছিল। রাহুল হাততালি দিয়ে বলে, তাহলে আমার সন্দেহ ঠিক, তুমি নিজেই সব কিছু করেছো। আমাদের বাড়িতে তোমার যাওয়া আসা অনার্স থেকে, মানে যখন অনার্সে ভর্তি হয়েছিলে তখন থেকে, অথচ তোমার আর ফিহার ফ্রেন্ডশিপ সেই ছোট থেকে। তা বলো, কি শত্রুতা আমাদের সাথে? বলেছিলাম চৌধুরী বাড়ির সব পুরুষ কুত্তার মতো মাইয়ার পিছে দৌড়ায়, তা আসলেই ভালোই হলো। চৌধুরী সাহেব আমাকে একটা হেল্প করবেন? আমার ফোনে ফোন এসেছিল, মেস থেকে বের করে দিয়েছে, একটা বাসা খুঁজে দেন, আমাকে কোনো মেসে আর রাখবে না। তোমার জন্য এখন আমি বাসা খুঁজবো? বাহ, এটা বলো, সাদিকের সাথে তোমার কি ঝামেলা হয়েছে? সাদিকের সাথে তোমার কি রিলেশন আছে? ও কি তোমাকে ঠকিয়েছে? আমি জানি সাদিক একজনকে ভালোভাবে ঠকাইছে। বাহ, তাহলে আপনি জানেন সাদিক একজনকে ঠকিয়েছে, তাহলে কেন এর বিচার করেননি? সেই মেয়েটা কি মানুষ না? কেমন ঠকিয়েছে জানেন? 2 বছরের প্রেম, 6 মাস থেকে শারীরিক মেলামেশা, 3 মাসের বাচ্চা নষ্ট করে সম্পর্ক নষ্ট করেছে আপনার কাজিন। কিছু বললে থ্রেড দেয় ভিডিও ভাইরাল করার। আমার হাতে এটা কার ফোন জানেন? সাদিক শিকদারের। চুরি করেছি, কখন করেছি সেটা বলবো না, এটা কাল কাজে লাগবে। যত মেয়ের সাথে সম্পর্ক আছে সবার একটা করে ভিডিও করেছে। ছি, আপনি বুঝি ফোন নেবেন আমার থেকে? রাহুল ঘোরের মাঝে আছে। এ কি শুনলো সে? এটা জানতো সাদিক কাউকে ভালোবেসে ঠকিয়েছে, কিন্তু মেয়েটা কে সেটা জানতো না। এখন মনে হলো মেয়েটা হুমায়রা। রাহুলের চোখের কোণে পানি জমে গেছে।
অন্যদিক ফিরে পানিটা মুছে বলে, আমার ফোনে সব সেন্ড করো। তোমার ফোন হারালে আমি কাল প্রমাণ দিব। সত্যের সাথে থাকতে আমি রাজি, ভয় নেই। আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চলো। বাহ, ভালো লাগলো মিস্টার চৌধুরী, ধন্যবাদ। আর হ্যাঁ, টাকা নাই, কম ভাড়ায় বাসা নিয়ে দেন, তাও সেটা যেন ভার্সিটির কাছাকাছি হয়। আশা করি সাদিক শিকদার জেলে থাকবে, আপনার চাচ্চু ওনাকে ছাড়াবে না। সমস্যা নেই, তুমি যে প্রমাণের কথা বলেছ সেসব আদালতে দিলে 10 বছরের জেল হতে পারে। আচ্ছা, কিছু মনে করো না, তুই বাচ্চা নষ্ট করেছো না কি আছে? বাচ্চা? কার বাচ্চা? হুমায়রার হিচকি ওঠে। রাহুল কি ভেবেছে বুঝতে পেরে কাশি উঠে যায় তার। শুকনো ঢোক গিলে বলে, সেসব আপনার না জানলেও চলবে। আমি তো খুশি, কাল চৌধুরী বংশের কেউ জেলে থাকবে। চৌধুরী বাড়ির রক্ত তার শরীরে আছে তো। আচ্ছা, আপনার রাগ হচ্ছে না আমার উপর? আমি আপনাদের ধ্বংস চাচ্ছি। তুমি যে সাহসে আমার সামনে সত্যি বলছো তাতে বোঝা যায় আমাকে তুমি ভয় পাও না। না পাও কাউকে, ঠিক সে কারণে তোমার উপর রাগ দেখে লাভ হবে না আমার। গুড বয়, বুঝতে শিখেছেন তাহলে। মা বাবার আঁচল ছেড়ে দিয়ে বাইরের দুনিয়া নিজের মতো ঘুরে দেখেন, অনেক কিছু শিখে যাবেন। চাচ্চুর সাথে রাজনীতি না করে দূরে আসুন। এবার আপনার চাচ্চু এমপি হতে পারবে না। ওভার কনফিডেন্স ভালো না মিস। চলে এসেছি আমরা। এই বাসাতে থাকবে তুমি আজ থেকে। আমার ফ্রেন্ড আহাতকে নিশ্চয়ই চেনো, ফিহার বয়ফ্রেন্ড। এটা ওদের ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্লোর আছে 4th তলায়। ওখানে তুমি থাকতে পারো, নিজে রান্না করে খেতে হবে তোমাকে। বাসা ভাড়া নিয়ে চিন্তা করো না, যত মন চাই ততই দিও, 1-2 দিলেও চলবে। ও থ্যাঙ্কস, আপনি না হয় আমার হয়ে ভাড়াটা দিয়েন না, মানে সাহায্য করলে আমি আবার ফেরত দেই না, মাথা পেতে নেই। যতই হোক গরিব মানুষ লোভী হয়। আসি তাহলে, আর মিস্টার জিনিস নিশ্চয়ই পেয়ে যাব। রাহুল হালকা হাসে। এদিকে হুমায়রা জানে মেসের সব জিনিস এতক্ষণে চলে এসেছে, কারণ সে দেখেছে রাহুল ফোনে কাউকে মেসেজে বলেছে মেস থেকে হুমায়রার সব জিনিস আনতে। প্রতারণার কেস অনেক রয়েছে, কিন্তু এমন কেস প্রথম পেলাম আমরা। কিভাবে একটা ছেলে এত এত মেয়ের জীবন নষ্ট করেছে তা ভাবলেই গায়ের কাঁটা দিয়ে উঠে। একাধিক প্রমাণ, সাথে সাদিক সিকদার নিজের মুখে সব সত্যি বলেছেন। তিনি নিজের পাপকর্ম নিজের মুখে স্বীকার করেছেন। সব কিছু বিবেচনা করে আদালত ওনাকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই নিউজ কারো ভালো লাগুক আর না লাগুক, হুমায়রার ভালো লেগেছে। নিউজ দেখে হালকা হাসে। কাল রাত 12টার পর ঘুমিয়েছিল। রাতে একটা রুম নিজের মতো করে সাজিয়ে নিয়েছে সে। আজ অপেক্ষা করছিল একটা খুশির খবর শোনার জন্য। হুমায়রা ফোন দেয় সিনহার কাছে। সিনহা হয়তো জানতো হুমায়রা ফোন করবে, সে কারণে তার হাতেই ফোন ছিল। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে হুমায়রা বলে ওঠে, কিরে বাচ্চার মা, ভালো আছিস? সাদিক শিকদার ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। সে কথা দিয়েছে আমার অনার্স শেষ হওয়ার পর আমাকে বিয়ে করবে। তো তোর এই কথাগুলোর কি হলো? আম সো সরি পিচ্চি, আমি মানুষ চিনতে ভুল করেছি, মাফ করিস আমাকে। ভালোবাসা, সবচেয়ে দামি শব্দ, সেখানেই ঠকে গেলাম আমি। ছি, এমন একটা পুরুষের ছোঁয়া আমার শরীরে আছে যে পুরুষ হাজার নারীতে আসক্ত। উপরের খোলস দেখে মানুষ চেনা যায় না। সেসব বাদ দে, বাচ্চার কি অবস্থা? বাচ্চা নষ্ট হয়নি তো? তা এমন পুরুষের বাচ্চা এখনো রাখবি নিজের গর্ভে? রাখতে চাইলে রাখ, আমার সমস্যা নেই। ছি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। কত ঝামেলা হয়েছিল, তবুও বিশ্বাস রেখেছিলাম যে মানুষটা আমার হবে, কিন্তু না, আমার হলো না কারো। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? এমন অনেক পুরুষ আছে ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বস্ব কখনো বিলিয়ে দেয়া ভালোবাসা না আপু। আমরা মেয়েরা অনেক বোকা, বিশ্বাস করে সর্বস্ব দিয়ে দেই। দিন শেষে ঠকে গেলে সবাই বলে তুইও খুশি ছিলিস, ছেলেটাও খুশি ছিল। মাগার এই ভালোবাসা সব নষ্টের মূলে। এইসব শুনতে আমার ভালো লাগছে না রে। তাহলে কি বলবো? দূর, সামনে 4th ইয়ারের ফাইনাল এক্সাম, বাড়িতে মন বসে না। শহরে থেকে অভ্যাস হয়ে গেছে, এখন গ্রামে ভালো লাগছে না। ভাবছি কয়টা মাস তোর কাছে গিয়ে থাকবো, ওখানে টিউশনের টাকা বেশি। আমি গেলে তোর কি সমস্যা হবে? তুই টিউশনি করবি আপু, বড় লোকের মেয়ে। চুপ চুপ, তুই নিজের প্ল্যান নিজে ভুলে গেলি নাকি? আল্লাহ মাফ করুক। যাবো নাকি বল? চলে আয়, 2টা রুম আছে। কাল রাতে তো বললাম বাসায় উঠেছি। এমপি চৌধুরী আমাকে সব মেস থেকে বের করে দিয়েছে।
কোনো মেসে নেবে না আমাকে, সব জেনে শুনে এমন করেছে। আর পড়াশোনার খরচ চালায় টিউশন করে, সেটাও খেয়ে নিয়েছে। কি? চৌধুরী বাড়ির সবাই খারাপ, সবাই বেঈমান, সব অমানুষ এক একটা। আমার জীবন নষ্ট করে দিল, সাথে এত বের। আল্লাহ বিচার করুক ওদের। বাদ দে আপু। আচ্ছা এটা বল, তাহলে পড়াশোনার খরচ কিভাবে সামলাবি? ফুপির উপর তো চাপ পড়ে যাবে, কারণ তুই তো সেই টাকায় হাত দিবি না এখন। আমাদের উপর নজর দেওয়ার লোক আছে, জানিস তো। সেসব বাদ, এদিকে দেখি কি হয়। বাসা ভাড়া আমি দিব না, রাহুল চৌধুরী থেকে নিব। তুই বাসা ভাড়ার টাকা নিবি? এত ফকির তুই, জানতাম না। আরে নির্লজ্জ হব, আমাকে বিপদে ফেলাবে তার চাচু আর হেল্প করবে সে। তুই আয়, চালিয়ে নিব, সমস্যা নেই। দেখি কোনো জব হয় কিনা। পড়াশোনার পাশাপাশি জব করলে পড়ার ক্ষতি হবে। এক কাজ করতে পারিস, তুই তো জামা কাপড়ের ডিজাইন ভালো পারিস। এক কাজ কর, নিজের মতো বিভিন্ন গাউন, লেহেঙ্গা এগুলো তৈরি কর, বিক্রি করবি, লাভ হয় কিনা দেখ। বুদ্ধি ভালো, তবে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে যা সহজে সব মানুষ চিনতে পারে। হতে পারে সেটা ওয়ান পিস, কিন্তু এখানে টাকার ব্যাপার আছে আপু। দেখ, হুমুর জীবনে এগিয়ে যেতে হলে যেমন ধাক্কা সহ্য করতে হয়, ঠিক বড় কিছু করতে হলে রিস্ক নিতে হয়। তুই নিজের বিজনেস খুলতে পারবি, বড় হবি, অনেক বড়। নিজের মাকে ভালো কোথাও রাখতে চাস না তুই? তুই চাইলে আমি হেল্প করতে পারি। না আপু, কারো থেকে টাকা নিব না। আর একটা বছর সময়, তারপর না হয় নিজের গেটআপে আসবো। হুমায়রা ফোনটা কেটে দেয়। সিনহা মন খারাপ করে ফুপির কাছে গিয়ে সব কথা খুলে বলে। এদিকে হুমায়রা খাতা কলম নিয়ে বসে ড্রয়িং করতে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। লেপ মুড়ি দিয়ে শুয়েছিল হুমায়রা, কিন্তু তাকে বিরক্ত করার জন্য রাহুল যথেষ্ট ছিল। সেদিনের পর থেকে মেয়েটা চৌধুরী বাড়ির সবার থেকে দূরেই থাকে, কিন্তু থাকতে দেয় না রাহুল চৌধুরী। সপ্তাহে একবার হলেও আসবে আর বায়না করবে এটা সেটা খাওয়ার। আজকেও তাই হলো। ঠান্ডার সময় রাত 9টার সময় তাকে খিচুড়ির সাথে মাংস আর ডিম ভাজা করতে হচ্ছে। রান্না শেষে হুমায়রা রাহুলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, শুনুন মিস্টার চৌধুরী, আর আমার বাড়িতে আসবেন না। হঠাৎ কি হলো তোমার? আপনার সব ধান্দা আমার বোঝা শেষ। এই যে আসার সময় মাংস আর এক হালি ডিম নিয়ে আসেন, যাতে বাকিটা আমি খেতে পারি। আমি ফকির না যে আপনাকে ছাড়া আমি চলতে পারবো না। প্লিজ এখানে আসা বন্ধ করুন। কি আমার কি ঠেকা পড়েছে তোমাকে সাহায্য করার? তাহলে এসব কি? তুমি এখানে ফ্রি থাকবে সেটার হিসাব আমি নিচ্ছি, ওকে? এই যে আমাকে রান্না করে খাওয়াবে সেটার বিনিময়ে তো আমি তোমাকে কিছু দেই না, সেই কারণে 2টা ডিম রেখে যাই। নিকুচি করেছে আপনার ডিমের। আর কখনো আসবেন না এখানে, নয়তো আপনাকেও ভাইরাল করতে সময় নিব না। ক্যাপশনে লিখে দিব, চৌধুরী বাড়ির বড় ছেলের একমাত্র পুত্র রাত বিরাতে মেয়েদের ফ্ল্যাটে গিয়ে খাওয়ার অফার দিয়ে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, খারাপ অফার দেয় মেয়েদের, আরো অনেক কিছু ইত্যাদি। কি রাহুল চৌধুরী, আপনাকেও ভাইরাল করব? রাহুল মেঝেতে পায়ের উপর পা তুলে ফোন দেখছিল আর হুমায়রার কথা শুনছিল, কিন্তু হুমায়রা নিউজ দেওয়ার কথাটা শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। শুকনো ঢোক গিলে বলে, আমি শিওর তুমি এই কয়দিন সব ভিডিও করে রেখেছো। আমি তোমার দরজায় নক করি এসব, তাই না? সরি, আর কখনো আসবো না। তবু প্লিজ আমার মান সম্মান নষ্ট করো না। মাপ চাই, বিছুটি পাতার কখনো আসবো না এখানে। এসব খারাপ কথা মুখে নিও না। হাত ধুয়ে আসুন, আপনাকে কিছু কথা বলবো। আশা করি সবকিছু মনোযোগ দিয়ে শুনবেন। কথা শোনাকালীন ফোন চালাবেন না। যান, গিয়ে হাত ধুয়ে এখানে এসে বসুন। আচ্ছা, তুমি যে মেঝেতে তোষক বিছিয়ে ঘুমাও খারাপ লাগে না? একটা খাট কিনলেও তো পারো। আমি যে কয়েক ঘন্টা বসে থাকি তাতেই বিরক্ত লাগে। আজাররা প্যাচাল বাদ দিন। আমার এত বড় লোকে ফুটানি করার ইচ্ছে হয়নি। আপনাকে যা বললাম তাই করুন। আমি কিভাবে থাকবো না থাকবো তা আমি বুঝে নিব। এমনি থেকে চুলা, গ্যাস সিলিন্ডার, হাড়ি পাতিল কিনতে টাকা শেষ। আজকালের দিনে এভাবে কারা চলে এই শহরে? আজব। আমি বাবা কখনো পারবো না এভাবে থাকতে। তুমি যে কিভাবে এত কিছু করো বুঝি না। এখানে শুধু আমাদের তফাৎ না মিস্টার চৌধুরী, অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি আপনাদের থেকে। রাহুল হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। খাওয়া শেষে প্রতিদিনের মতোই বলে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হুমায়রাও প্রতিদিনের মতো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাহুল উঠে বেলকনির দিকে যাবে, এমন সময় ধাক্কা খায় হুমায়রার সাথে। হুমায়রা পড়ে যেতে নিলে রাহুল কোমর টেনে জড়িয়ে ধরে।
হুট করে কোমরের কাপড় সরে গিয়ে কোমর উন্মুক্ত হয়ে যায়। রাহুলের নজর সেদিকে নিবদ্ধ হয়। হুমায়রা নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলে, চোখ নামান মিস্টার চৌধুরী, নিজের চোখকে সংযত করতে শিখুন। তুমি পড়ে যাচ্ছিলে। আমি পড়ে গেলে আপনার কি? কেন ধরতে গিয়েছিলেন? আপনার স্পর্শ আমার নোংরা মনে হয়। যেখানে আপনাদের সবাইকে ঘৃণা করি সেখানে স্পর্শ কতটা সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখো, এমন একটা বিষয় নিয়ে চেঁচামেচি করা মোটেও ঠিক না। আমি তো ইচ্ছা করে এমন করি নাই। ওকে সরি, হঠাৎ করে এমন হয়েছে যা বুঝে উঠতে পারিনি। আচ্ছা, তো তোমার কোমরের শাট আপ। আমি আমার শরীরের বর্ণনা আপনার থেকে চাইনি। আপনাকে যা বলার জন্য ওয়েট করতে বলেছি তা শুনুন। বলুন তো, আমার সম্পর্কে আপনি কি কি জানেন? নাম হুমায়রা জান্নাত, অনার্স 3য় বর্ষ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। পড়াশোনায় ভালো, ব্যবহার মাশাআল্লাহ। সবার সাথে ভালো ব্যবহার করলেও চৌধুরী বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করে, কাউকে সহ্য করতে পারে না। তার চোখের বিষ চৌধুরী বাড়ির সবাই। বাহ, এতটুকু? হাস্যকর। এই ডিটেলস দিয়ে ভেজে খাবো আমি? আর কি জানেন সেটা বলেন। মা বাবা, পরিবার? পরিবারে মা, মামা, মামি আর বোন। মা গ্রামে স্কুলে জব করে, তবে তোমার মা, মামা, মামি কাউকে কখনো দেখি নাই। আমরা শুধু জানি সে ছোট থেকে এই শহরে বড় হয়েছে। জামার ডিজাইন করতে ভালোবাসে। তার শখ একদিন বিজনেস করবে, নিজের ডিজাইন সারা বাংলাদেশের মানুষ দেখবে। এসব জেনে কি কাউকে ভালোবাসা যায়? দেখুন মিস্টার চৌধুরী, আমি বাচ্চা মেয়ে না। আপনি আমাকে ভুলে যান। আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আমি। ঘৃণা করি আপনাকে, আপনার পরিবারকে। সাদিকের বিষয় নিয়ে আমি ভাবছি না। ও তোমাকে ঠকাতে পারে, সেই কারণে কি আমিও ঠকবো? ওর জন্য তো সবাইকে ঘৃণা করতে, তাই না? তাহলে এখন তো সে জেলে, তবুও। রাহুল চৌধুরী এত বোকা জানতাম না। সাদিক শিকদারকে আমি চিনি, হ্যাঁ চিনি, কিন্তু অন্য সম্পর্ক হিসেবে। আমি তো আরো 10 বছর আগে থেকে আপনাদের ঘৃণা করি। সেখানে সাদিক শিকদার কিভাবে আমার বয়ফ্রেন্ড হবে? রাহুল কপাল কুঁচকে ফেলে, কিন্তু হুমায়রার দিকে তাকায় না। হুমায়রা আবারও বলে, সেসব কথা বাদ দিলাম। আমি অন্যদের মতো বলবো না যে আমি আপনার যোগ্য না। অন্য কাউকে ভালোবাসুন। আমি বলছি আপনাকে, আপনি আমার যোগ্য না। আল্লাহ আমার রূপ গুণ সব দিয়েছে, ইনশাল্লাহ একদিন টাকাও দেবে। তোমার কথাটা ভালো লাগলো। এটাও ভালোভাবে বুঝলাম আমাকে অপমান করছো তুমি। আমি কখনো টাকার বড়াই করি না, কিন্তু একটা কথা বলি তোমাকে, শোনো মেয়ে, টাকা আর ক্ষমতা না থাকলে তুমি ব্যর্থ। আমার সব আছে, চাইলে তোমাকে কিনে নিতে পারবো, সেই ক্ষমতাও আছে। হুমায়রা খিকখিক করে হেসে ওঠে। রাহুল তার দিকে তাকালে হুমায়রা ইশারা নিজের শরীর দেখিয়ে বলে, ক্ষমতার জোরে এই শরীর অনেকে নিজের করতে চেয়েছে, কিন্তু কেউ পায়নি। রাহুল চৌধুরী একা একটা রুমে আছেন, কখনো আমাকে সেভাবে ছুতে পারবেন না। কেন সেটা না হয় বাদ দিলাম। এই যে আপনি কিন্তু কথার মাঝে টাকার কথাটা তুললেন। অহংকার খুব, তাই না? এই ক্ষমতা থাকবে না আর কয়েকটা মাস। ওকে ডান। দেখি চাচ্চুর ক্ষমতা তুমি কিভাবে ছিনিয়ে নাও। সাদিকের বাবার ক্ষমতা গিয়েছে, তার মানে এই না যে চাচ্চুর ক্ষমতা যাবে। টাকার কথা বললে আমিও বলছি, তুমি কিন্তু এই বাসার ভাড়া আমাকে দিতে বলেছো। ওয়েট রাহুল চৌধুরী, ওয়েট। আপনার চাচ্চুর জন্য আমার টিউশনি সব চলে গিয়েছে, মেস ছাড়তে হয়েছে, সে কারণে বলেছিলাম। কিন্তু তার মানে এই না যে আপনার টাকা দিয়ে জীবন পার করব। আপনার টাকা লাগবে না, রাখুন আপনার কাছে। মনে রাখবেন, একদিন আপনার চেয়ে অনেক বড় লেভেলে আসব। সেদিন আপনার এই কথার জবাব দিব। চ্যালেঞ্জ করলাম, যদি পারো তাহলে সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাইবো। আমার লেভেলে আসার জন্য 5 বছর সময় দিলাম, যদি পারো এসে দেখাও। রাহুল কথাটা বলে রেগে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ কিছু মনে পড়ায় পিছু ফিরে তাকায়। হুমায়রার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি 5 বছর আগে থেকে ভালোবাসি। তখন জানতাম না তুমি আমাদের ঘৃণা করো, এটাও জানতাম আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি জানো, কিন্তু পাত্তা দাও না। কিন্তু আজ বলছি, ভালোবাসি দেখে ভাব দিয়েছো অনেক। একদিন এই ভালোবাসা পাওয়ার লোভ যেন না জাগে তোমার মনে। ভালোবাসি এটার জন্য বারবার ছুটে আসি তোমার কাছে। বাড়ির সবাই তোমার উপর রেগে আছে, তাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে একটু সময় কাটাই। আর তুমি সে একই কথা, চৌধুরীর বংশ ঘৃণা করি। এসব শুনতে শুনতে কান পচে গিয়েছে আমার। শোনো মেয়ে, আমার বাড়ির কেউ খারাপ না। সাদিক কিন্তু আমাদের বংশের, পরিবারের না। আমাদের বাড়ির পুরুষ, আমি, চাচ্চু আর বাবা, আর ওনারা বা আমি
কেউ খারাপ না। দেখি খুব তো বলে টাকা হবে তোমার, কি করতে পারো আমিও দেখব। ভালো থাকো, বাই অ্যান্ড লাভ ইউ। আমাকে তোমার কি মনে হয়? হ্যাঁ, যখন ইচ্ছে যা বলবে তাই শুনবো? শোনো মেয়ে, আমি এমন ছেলে না। আমার যা ভালো লাগে আমি তাই করি। তোমাকে ভালো লেগেছে আমার, তার মানে তোমাকে চাই চাই। দেখুন, একদম এগোবেন না আমার কাছে। আমি কিছু করি নাই। আপনি ভুল করেছেন, সে কারণে বকা দিয়েছি। তাই বলে আমার সাথে অসভ্যতামি করবেন নাকি? অসভ্য ছেলে, দূরে যান আমার থেকে। কেন করব না? সামান্য কোমর দেখেছি এর জন্য এত অপমান করছো আমাকে? আর আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি? তখন কি বললে? তোমাকে একা রুমে পেয়েও কিছু করতে পারবো না, তাই না? দেখো কি কি করতে পারি আমি। রাহুল কথাটা বলে হুমায়রার ওড়নার টান দিয়ে খুলে সেটা নিজের কোমরে বেঁধে নেয়। হুমায়রা দু হাতে বুক আড়াল করে রাহুলের দিকে রক্তচক্ষুতে তাকায়। রাহুল তাতে মুচকি হাসে। হুমায়রা রাগের মাথায় ধমক দিয়ে বলে, ভালোই ভালোই আমার ওড়না দিন বলছি, নয়তো পুলিশকে ফোন করব। আমার সাথে অসভ্যতামি করার ফল ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়ুন আমাকে, একদম ছোবেন না আমাকে, ছাড়ুন, নয়তো ভালো হবে না কিন্তু। ছোবো না মানে? এত ভালো সুযোগ হাতছাড়া করবো নাকি? শোনো মেয়ে, সুযোগ বারবার আসে না। আজ যখন সুযোগ পেয়েছি তখন তোমাকে নিজের করেই ছাড়বো। সুযোগের সৎ ব্যবহার করতে হয়। দেখুন, আমি কিন্তু চিৎকার দিয়ে মানুষ জড়ো করব। আমাকে ছেড়ে দিন, নয়তো দেখছেন আমার হাতে চাকু আছে, সেটা আপনার পেটের মধ্যে ঢুকিয়ে দিব। নিজের ভালো চাইলে আমার হাত ছাড়ুন। রাহুল হাত ছাড়ে না, বরং জোর করে নিজের বুকের সাথে হুমায়রাকে চেপে ধরে। হুমায়রা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে তার। রাহুল হুমায়রার হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে হুমায়রার পেটে নিজের হাত রাখে আর বলে, এই কোমর দেখেছি বলে আমাকে অপমান করেছো। এখন এখন কি করবে? মারবে নাকি কাটবে? কই গেল তোমার ক্ষমতা? এইটুকু একটা মেয়ে হয়ে চৌধুরী বাড়ির সাথে পাঙ্গা নাও তুমি? কি সাহস তোমার মেয়ে? সাহসের কি দেখেছেন আপনি? আমি আরো অনেক কিছু করতে পারি। ধ্বংসলীলা দেখেছেন কখনো? ধ্বংসলীলা শুরু করব আমি। আমার পেট থেকে হাত সরান। শরীরে শক্তি আর তেজ দুটোই আছে দেখছি তোমার, কিন্তু আমার জিম করা বডির সাথে সেটা খাপ খাচ্ছে না। অন্য কারোর সাথে ট্রাই করো। আজ তোমাকে নিজের করেই ছাড়বো। তার জন্য কি করব জানো? আদর। হুমায়রা কেঁপে ওঠে। রাহুল নিজের ঠোঁট হুমায়রার কানের পিঠে ছুঁয়ে দেয়। একটা আঙ্গুল দিয়ে কপাল থেকে থুতনি পর্যন্ত স্লাইড করে। হুমায়রা চেঁচিয়ে বলে, না, দেখুন রাহুল চৌধুরী, আপনাকে আমি জেলে ঢোকাবো। আমার রুমে সিসি ক্যামেরা আছে, সব ভিডিও হচ্ছে। আপনাকে আমি কিন্তু নিজ হাতে খুন করব। তখন সবাই ভাববে আত্মরক্ষার জন্য আপনাকে খুন করেছি। বাহ, এত চালাক তুমি! নিজের রুমে সিসি ক্যামেরা, দারুণ আইডিয়া। কিন্তু আমি তোমাকে আদর করার পর ক্যামেরা থেকে তো সব ডিলিট করব, তখন প্রমাণ কোথায় পাবে? আপনি খারাপ, অনেক খারাপ। চৌধুরী বাড়ির সবাই খারাপ, কেউ ভালো না, কেউ না। ভালোর রেকর্ড ভেঙে দিলেন আপনি। ভেবেছিলাম কেউ একজন ভালো হবে, কিন্তু না, কেউ ভালো না, সবাই খারাপ, সবাই। হুমায়রা কান্না করতে করতে কথাটা বলে। রাহুল চৌধুরী সেসব তোয়াক্কা না করে হুমায়রার ঠোঁটের দিকে এগিয়ে যায়। হুমায়রা চিৎকার দিয়ে ধরফর করে ঘুম থেকে জেগে ওঠে। জোরে জোরে শ্বাস নিতে থাকে। এটা স্বপ্ন? না না, এটা হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ঙ্কর। আর তার পাশেই তার ফোনটা অনবরত বেজে যাচ্ছে। ফোন বাজার জন্য হয়তো হুমায়রার ঘুমটা ভেঙে যায়। হুমায়রা মনে মনে খুশি হয়, নয়তো স্বপ্নে হয়তো ছেলেটা তার ইজ্জত নিয়ে টানাটানি করত। হুমায়রা জগ মুখে লাগিয়ে ঢকঢক করে পানি খেয়ে কলটা রিসিভ করে। রিসিভ হওয়ার সাথে সাথে সিনহা চেঁচিয়ে বলে, ওই ভাইয়া, ফোন রিসিভ করিস না কেন? সেই আধা ঘন্টা ধরে তোর দেওয়া ঠিকানায় বসে আছি। সকাল 6টার আগে নাকি গেটই খুলবে না। তার উপর অপরিচিত, সে কারণে আমাদের ঢুকতেও দিচ্ছে না। হুমায়রা অবাক হয়। আজ মার্চ মাসের 1 তারিখ। আজ তো আসার কথা ছিল না সিনহা আপুর। অবাক হয়ে বলে, কি, তুই এখানে? ও মাই গড, ইস দারুণ সারপ্রাইজ আপনি। ওয়েট, আমি আসতেছি। শালি, আগে বলবি তো যে তুই এখানে আসবি। ইস, আমি কিছুই জানি না। আমি অনেক কিছু নিয়ে আসতে বলতাম তোকে। এক চড় দিব, নিচে আয়। শুয়ে থেকে বকর বকর করিস না। এখানে আয়, আরো সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। তাড়াতাড়ি আয় না সোনা, ঠান্ডায় জমে যাচ্ছি তো। সরি আপু, যাচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করো। হুমায়রা জিভে কামড় দিয়ে চাবি নিয়ে দৌড়ে নিচে যায়। কোন রকম গায়ে জামাটা ঠিক করে। দারোয়ান কাকা হুমায়রাকে দেখে মিষ্টি করে হেসে মেন গেট খুলতে যায়। ব্যাগের উপর বসায় নিজের মাকে দেখে হুমায়রা হামলে পড়ে। বসা অবস্থায় জড়িয়ে ধরে কেঁদে দেয়। উনি হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই মা, এই মেয়ে দেখে কান্না করে। বিয়ের পর তাহলে কি করবি? হ্যাঁ, তখন তো আর প্রতিদিন দেখা হবে না। বছরে যদি 2-3 বার দেখা হয় তাহলে দেখি
তুই কেঁদে কেঁদে সমুদ্র বানাবি। সেই সমুদ্রে তুমি আর আমি গোসল করবো ফুপিমণি। আর তোমাদের পিড়িতের কান্না শেষ হলে বলো, এত এত লাগেজ উপরে নিয়ে যাবে কে? এসব আমি সিঁড়ি দিয়ে উঠাতে পারবো না। একদম চুপ কর। আম্মুর সাথে কতদিন থেকে দেখা হয়নি জানিস? এখানে আসার পর থেকে ভিডিও কলে কথা বলা হয়নি। তুই তো ফোন নিয়ে বাড়িতে থাকিস না, ভাবিস আম্মুকে একটা বড় ফোন কিনে দিব। ফকিন্নির শখ কত, যা ভাগ। আমি গেলাম, তুই এসব নিয়ে আয়। ফুপি তুমিও আসো তো। ও এসব কিভাবে নিয়ে আসবে, আসুক, আমাদের কাজ শেষ। সিনহা জোর করে ফুপিমণিকে নিয়ে যায়। হুমায়রা হা হয়ে ব্যাগপত্র দেখে, 5টা বড় বড় ব্যাগ। তারপর চোখ যায় এক পাশে রাখা সেলাই মেশিনের দিকে। সিনহা আপু যে সেলাই জানে সেটা সে নিজেও জানে, তাই বলে সব মাথায় করে তুলে এসেছে নাকি? হুমায়রার এত চিন্তার মাঝে সেখানে হাজির হয় রাহুল। রাহুলকে দেখে রাতের স্বপ্নের কথা মনে হয় তার। ভয়ে গলায় থুতু দেয়। রাহুল অ্যাটিটিউড নিয়ে বলে, কোনো সাহায্য লাগলে বলতে পারো। আমার শরীর দয়ার শরীর, কাউকে সাহায্য করতে পিছুপা হই না। আপনি এখানে কি করছেন? সেটা তোমার না শুনলেও হবে। এটা বলো, আমি আহাদের ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় দেখলাম তোমার ফ্ল্যাটে দুজন মহিলা গেল। ওনারা কি তোমার মা বোন? হ্যাঁ হ্যাঁ। আরে না না না, ওনারা আমার দুঃসম্পর্কের মা বোন। দূর সম্পর্কের মা বোন মানে? কি পাগল ছাগলের মতো কথা বলছো? আর ইউ ওকে? আরে দূর, কি সব বলছি। আসলে ওই মেয়েটা আমার খালাতো বোনের ভাইয়ের মেয়ে, আর ওই মহিলা আমার ওই বোনের ফুপি, বুঝলেন? হা হা, ফাটাফাটি বুঝেছি। ওনারা কি এখানে থাকবে? এত জিনিস কেন? মনে হচ্ছে বাড়ি মাথায় করে উঠিয়ে আনছে। দেখো, ফ্ল্যাটে আজে বাজে মানুষ এলাও না। সেটা আমি বুঝবো। ভাড়া আমি দিব যখন তখন, ফ্ল্যাটে যা ইচ্ছা করি। আপনাদের দেখার বিষয় নয়। দরকার হলে জামাই নিয়ে এসে থাকবো, আপনাদের কি? হ্যাঁ, কারো কিছু হোক না হোক, আমার অনেক কিছু। আচ্ছা, হাতে হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি, চলো। ইস, এত ভারী ভারী ব্যাগ কেন? কোন সোনার মঞ্জিল আছে এখানে? পিতল আছে, পিতল। আমরা সোনা চিনি না। গরিবদের জন্য পিতল, লোহা, তামা এসব সোনায় সোহাগা। এই শরীর বানিয়ে কি লাভ? যান, এসব আমার ফ্ল্যাটে দিয়ে আসুন দেখি। বেয়াদব মেয়ে, রাতে এত কথা শোনালো আমাকে, আর আজ আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। একে যে বিয়ে করবে তার জীবন শেষ। থাক, ওই মেয়ের থেকে আমার দূরে থাকা ভালো। রাহুল 2টা ব্যাগ 2 হাতে নিয়ে যাচ্ছে আর বিড়বিড় করছে। হুমায়রা সেখানে বসে থাকে। সব কাজ আজ রাহুলকে দিয়ে করাবে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, সেটা করবে আজ। আধা ঘন্টার মাঝে সবকিছু উপরে ওঠানো হয়। রাহুল হাঁপিয়ে গেছে, এই ঠান্ডার মাঝে ঘেমে একাকার হয়েছে। এমন সময় হুমায়রা 200 টাকা রাহুলের হাতে ধরিয়ে দেয়। রাহুল সহ সিনহা ও হুমায়রার মা চমকে ওঠে। রাহুল ভ্রুকুচকে তাকালে হুমায়রা বলে, ধন্যবাদ আপনাকে, এটা আপনার পাওনা। এত কষ্ট করে আমার জিনিস উপরে এনে দেওয়ার জন্য এটা আপনাকে দিলাম। কাজ করে দিয়েছেন, টাকা দিব না, এটা কি হয়? নিন, রাখুন আপনার কাছে। হুমায়রা, এসব কি মা? ছেলেটা কষ্ট করে এসব এনে দিল, আর তুই টাকা দিয়ে অপমান করছিস? বাবা, তুমি কিছু মনে করো না, মেয়েটা একটু এমনই। হুমায়রা মায়ের কথায় মুখ বাঁকায়। সিনহা রাহুলের রাগে মুখের দিকে তাকিয়ে বলে, না ফুপি, ঠিকই করেছে হুমু। হয়তো ছেলেটা এসব কাজ করে সে কারণে টাকা দিয়েছে, নয়তো হুমায়রা কাউকে টাকা দিয়ে অপমান করবে? কেন করবে? টাকা দিয়ে বুঝি কাউকে অপমান করা যায়? ভাইয়া কম হলে বলেন, আরো 100 টাকা দিচ্ছি। সিনহা কথাটা বলে অন্য দিক ফিরে মুখ চেপে হাসে। হুমায়রা ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাহুল চোখ গরম করে তাকিয়ে থাকে। তার বলতে ইচ্ছে করছে, আমি কাজের লোক না, আমি এমপির ভাতিজা, বিজনেসম্যান আবির চৌধুরীর একমাত্র পুত্র। আর আমাকে আপনারা কাজের টাকা দিচ্ছেন? ছি, 200 টাকা দিয়ে তো আমার একদিন চলে না। কিন্তু না, বলল না। তাহলে তার সামনে দাঁড়ানো বিছুটি পাতা মেয়েটা বলবে, টাকার বড়াই দেখাচ্ছেন, ক্ষমতার বড়াই দেখাচ্ছেন মিস্টার চৌধুরী। এই ক্ষমতা থাকবে না। কয়েকদিন পর আমি সব শেষ করে দিব। নতুন কিছু বলুন, এসব শুনেছি অনেক। রাহুল সবকিছু ভেবে অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে বলে, ধন্যবাদ ম্যাম। এই প্রথম এত কষ্টের কামাই করলাম, তাও এই শহরে 200 টাকা কম না। এটা দিয়ে আমি 2 বছর চালিয়ে নিতে পারবো। আসি, ভালো থাকবেন। রাহুল টাকাটা মানিব্যাগে ঢুকিয়ে নেয়। তখন সেখানে দেখা মিলে 1000 টাকার বেশ কয়েকটা নোট। রাহুল চলে যেতেই নাদিয়া মেয়ের কান টেনে ধরে বলে, বেয়াদব মেয়ে, ছেলেটাকে এভাবে অপমান না করলে তোর হতো না? আমরা আছি, আমাদের সামনে এসব করতে একবারও ভাবলি না? আচ্ছা, ছেলেটা রাহুল ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওইটা চৌধুরী বাড়ির বড় পুত্রের একমাত্র পুত্র। তাতে আমার কি? কাজ করেছে, টাকা দিয়েছি। তবে কষ্ট হচ্ছে 200 টাকা দিয়ে
আমি 1 মাসের ভেতরে খাবার কিনতে পারতাম। ইস, কেন যে দিলাম। হুমায়রার কথায় সিনহা খিলখিল করে হেসে ওঠে, হাসতে হাসতেই বলে, ফুমিমণি দেখো তোমার মেয়ের কাণ্ড। যাই হোক, ওনাদের ফ্যামিলিতে সব একটা করে সন্তান কেন? সাদিক শিকদারের একটা মাত্র ছেলে, এদিকে রাহুল চৌধুরীরও একমাত্র ছেলে, শুধু রায়হান চৌধুরীর 3 ছেলে মেয়ে। সিনহার কথায় হুমায়রা ফুঁসে ওঠে, দাঁত কিরমির করতে করতে বলে, হিসাব শিখে রাখ, 2 ছেলে মেয়ে, না মেয়ে ছেলে। কারণ মেয়ে বড়, ছেলে ছোট। আরে বুঝিস না, জমা জমির ভাগ দিতে গিয়ে যেন ঝামেলা না হয়, সে কারণে একটা একটা করে বাচ্চা। তুই নিজেও তো একটা, আমিও একটা। মা মেয়েরা মিলে হাসাহাসি করে কিছুক্ষণ, তারপর ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে। হুমায়রা অবাক হয়ে যায়, এখানে ছিট কাপড় রয়েছে, তার মানে এখন থেকে তার মিশন শুরু। হুমায়রা চোখ বুজে কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে, তারপর মায়ের কোলে মাথা রেখে বলে, জীবনে চলার পথে এত বাধা কেন আসে? কেন এত কষ্ট পাই আমরা? মাঝে মাঝে মনে হয় এই জগৎ আমাদের জন্য নয়। মা, আমি মাঝে মাঝে অনেক অসহায় হয়ে পড়ি, ভালো লাগে না কিছু, নিজের ওপর বিরক্ত উঠে যায়। কেন সেটা কি বলতে পারবে? কেন একাকিত্ব গ্রাস করে আমাকে? মা, ভুলে যেতে চাই, বাঁচতে চাই উড়ন্ত পাখির মতো, কিন্তু কেন পারি না বলতে পারবে? মাঝে মাঝে একাকিত্ব গ্রাস করে, এই যে এখনো একাকিত্ব গ্রাস করেছে সব, কিন্তু বিরক্ত লাগছে, অযথা কান্না করতে মন চায়। ইস, এমন লাগে কেন? আমি তো সুখী ব্যক্তি, জীবনে কোনো সমস্যা নেই, তাহলে কেন এমন হলো? কেন এমন হয়? আমি প্রতিদিনের ন্যায় খুশি থাকতে চাই, পারি না। বড্ড মায়া হয় নিজের প্রতি এই দিনে, মনে হয় আমি বড্ড অসহায়। ডায়েরির পাতায় লিখে রেখেছো নিজেকে নিয়ে, কিন্তু একবারও কি ভেবে দেখেছে তুমি কোন দিনে একাকিত্ব বোধ করো, কোন দিন নিজেকে অসহায় মনে করো? সব কিছু ভালো থাকলেও মনটা ভালো থাকে না। যদি আমি সমাধান দেই তাহলে নিবে তো বিছুটি পাতা? হুমায়রা চমকে ওঠে, ডায়েরিটা শব্দ করে বন্ধ করে দেয়। ভার্সিটি থেকে আসার পরে ডায়েরি লিখতে বসেছিল সে, মা নিজ হাতে খাইয়ে দিয়েছে, সে কারণে খাওয়ার বিষয় নিয়ে ভাবতে হয়নি। দুপুর 3:30 বাজে। এর সময় ডায়েরি লেখা বেমানান, কিন্তু হুমায়রা না লিখে পারলই না। তার মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় লাগে। আজ সারাদিন ভেবেছে কেন এমন হয়, সেসব ভাবতে গিয়েই এই ডায়েরি লেখা। কিন্তু রাহুল কখন এসে তার লেখা দেখেছে সে লক্ষ্য করে নাই। হুমায়রা বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক কণ্ঠে বলে, এত কিছুর পরেও আমাদের বাসায় আসতে লজ্জা করছে না আপনার? কেন বারবার আসেন? কালকে কি হলো সব ভুলে গেছেন? আর আসছেন তো লুকিয়ে আমার ডায়েরি লেখা কেন দেখছেন? লুকিয়ে দেখি নাই তো, ডায়েরি খোলা আছে, চোখ সেখানে গিয়েছে, লেখাগুলো ভেসে উঠেছে আর আমি পড়েছি, ব্যাস। আর এত ভাবনাও কিসের জন্য? কালকের কোনো কথা আমি ভুলিনি, সব মনে আছে। আমি তো এসেছি না, আমি আসি নাই। তোমার দূর সম্পর্কের মা আমাকে ডেকেছে। হোয়াট? কখনো না। আম্মু আপনাকে ডাকতে যাবে কোন দুঃখে? আমাকে পাগল মনে হয়? কিসের ছল দিয়ে বাসায় ঢুকেছেন সেটা বলুন। অচেনা লোককে আম্মু বাসায় ঢুকতে দিল কেন? অচেনা একদম বলবেন না। কত বছরে চেনা তুমি? আন্টি নিজেই আমাকে ডেকেছে। আমি তোমার পাশের ফ্ল্যাটে, মানে আহাদের বাসায় এসেছি ইনভাইট করতে, তখন আন্টি আমাকে দেখে ডাক দিল, নয়তো তোমার বাসায় আসতাম না। আম্মু কোথায় গেলে? হুমায়রার ডাক শুনে উনি তাড়াতাড়ি মেয়ের রুমে আসে। একপাশে রাহুলকে দেখে বুঝে নাই কি হয়েছে। উনি সিনহাকে খাবার নিয়ে আসতে বলে মেয়ের কাছে গিয়ে দাঁড়ায়। রাহুলকে বসতে বলে বলেন, এত রাগারাগি ভালো না। আমি রাহুলকে ডেকেছি, আমি চিনি না, কিন্তু তুই তো চিনিস। এমনি এমনি ডাকি নাই, বাড়িতে পুরুষ মানুষ নাই, রাহুলকে একটু দরকার ছিল। তো কি কাজ আমাকে বলতে, আমি করে দিতাম। বাইরের একটা ছেলে এসে তোমাকে কাজ করে দেবে, তাই না? আর হ্যাঁ, এই খাট কই থেকে আনলে? থাম, একা করে কথা বল। একসাথে এত কথা বলে উত্তর দেবো কোনটার? তোর মামা টাকা দিয়েছে, সেটা দিয়ে খাট নিয়ে আসছি। একা একা কিভাবে সেট করব, সে কারণে রাহুলকে দেখে ডাক দিলাম। আজ থেকে পাশের রুমে তুই আর সিনহা থাকবি, আর এই রুমে সেলাই মেশিনের যাবতীয় সব থাকবে। ছি, অপরিচিত একজনের থেকে কাজ করে নিয়ে ভালো করো নাই তুমি। যে ছেলের বাড়িতে কাজের লোক আছে সেই ছেলে আমাদের বাড়িতে এসে কাজ করছে। হাস্যকর বিষয়। আম্মু প্লিজ আর এই ছেলেকে বাড়িতে আসতে দিও না। চুপ কর, আমি আর 2 দিন আছি, তারপর কি করবি করিস। রাহুল বাবা, তুমি এদিকে এসে বসো দেখি, হালকা খাবার বানিয়েছি, খেয়ে নাও। রাহুল এবার নড়ে চড়ে বসে। এতক্ষণ সে কিছু বলার জন্য উসখুস করছিল, কিন্তু সুযোগ পায়নি। রাহুল অবাক হয়ে বলে, হুমায়রা আপনার মেয়ে? ও তো সকালে
আমাকে বলল আপনি দূর সম্পর্কের কোনো আত্মীয়, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা মা মেয়ে। আমরা কে হই না হই সেটা আপনার না জানলেও চলবে। খাবার খেয়ে আমার মাকে উদ্ধার করুন আর বাড়ি থেকে বেরিয়ে যান। আর একবার আসলে ঠ্যাং ভেঙে ফালায় রাখবো। জল্লাদ মেয়ে একটা, মা থাকতেও মিথ্যা বলে। আন্টি, এই মেয়েটাকে কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? আঙ্কেলকে বলবেন যেখান থেকে ওকে নিয়ে এসেছে সেখানে ফেলাই দিয়ে আসে যেন। ফেলে রেখে গেছি তো, আর কোথায় ফালাই দিব? আম্মু, তোমার আত্মীয়কে তাড়াতাড়ি যেতে বলো। চৌধুরী বাড়ির কাউকে সহ্য হয় না আমার। প্লিজ এবার থেকে যা দরকার আমাকে বলিও। নাদিয়া মেয়েকে ধমক দেয় একটা। রাহুল মুখ বাঁকিয়ে পায়েস খায়। হুমায়রা এতক্ষণে খেয়াল করলো বাড়িতে পায়েস রান্না হয়েছে। সে এবার চিল্লিয়ে বলে, আম্মু, তুমি জানো না বাড়িতে মিষ্টি খাবার তৈরি হলে আমি প্রথমে খাই? তাহলে এই ছেলেটাকে আজ কেন খাওয়ালে? এই ছেলেটার জন্য আমি পর হয়ে গেলাম নাকি? ওই বাল, তুই কেন পায়েস খাবি? রাহুলের হাত থেকে চামচ পড়ে মেঝেতে গড়াগড়ি খায়। ভয়ে এক পা পিছিয়ে গেছে সে। হুমায়রার চিৎকারে ভয় পেয়ে গিয়েছিল। বুকে থুতু দিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে ভয় ভয় কণ্ঠে বলে, আন্টি, নাকে মাটি, আর কখনো আপনার বাড়িতে আসবো না, সাথে কোনো খাবারও খাবো না। আমি আগে খেয়েছি, এটা নিয়েও আপনার মেয়ের এত সমস্যা, না জানি আর কি ভুল ধরবে ও। ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। মন যদি আকাশে দিয়ে রাখে তাহলে এমন হবেই। তখন ওকে ভাত খাওয়ানোর পর অল্প করে পায়েস খাওয়াই দিয়েছি, হয়তো খেয়াল করেনি। রাহুল কথাটা শুনে কিছু একটা ভাবে। তারপর হুমায়রার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, ছি ছি, এই মেয়ে এত তাড়াতাড়ি তাহলে ভুলে গিয়েছে? অযথা আমাকে ভয় দেখালো। আচ্ছা আন্টি, আজ তাহলে আসি, নয়তো দেখা যাবে আপনার মেয়ে আমাকে ঝাঁটা পিটা করবে। রাহুল বিদায় নিয়ে যাওয়ার আগে হুমায়রার মা বড় বাটি করে এক বাটি পায়েস দেয়। রাহুল ভ্রুকুচকে তাকালে উনি বলেন, নিয়ে যাও, বাড়ির সবাই একটু একটু করে খেও। তুমি যখন পাশের ফ্ল্যাটে ছিলে তখন রান্না করেছি, তোমাকে দিব সেই কারণে বেশি রান্না করেছি। ফিহা নাকি আমার মেয়ের ভালো ফ্রেন্ড, ওকে দিও, ওর জন্য দেওয়া আর কি। রাহুলের আর কি, তার তো পায়েস ভালো লেগেছে, বাসায় গিয়ে সবাইকে দিবে। কেউ খাবে না হুমায়রার কথা শুনলে সেটা জানি, আর সেটা সে কাজে লাগাবে, নিজে নিজে সব খেয়ে নিবে। রাহুল যাওয়া মাত্র হুমায়রা চেঁচিয়ে বলে, আম্মু, এত দরদ কোথা থেকে আসে তোমার? তুমি পায়েস রান্না করে দিচ্ছ, আমি শিওর আমার জন্য তুমি পায়েস রান্না করো নাই, কারণ বাড়ি থেকে আসার সময় আমার জন্য পায়েস করেছিলে। তুমি কোন সাহসে ওই ছেলেটার জন্য পায়েস রান্না করেছো? চেঁচাবি না বলে দিচ্ছি। কথায় কথায় চিৎকার দাস কিসের জন্য? বাড়ি থেকে আসার সময় সব নিয়ে এসেছিলাম, নষ্ট হবে কেন, সেই কারণে রান্না করেছি। যা, এখন গিয়ে কাজ কর। বিজনেস করবি তো, বসে আছিস কেন? নাদিয়া মেয়েকে কিছুটা খোটা দিয়ে কথাটা বলে। হুমায়রা মন খারাপ করে কাপড় আর কাঁচি নিয়ে বসে। সামনের ড্রয়িং এর খাতা রাখে, বেশ কিছু ডিজাইন আঁকানো আছে। সেখান থেকে সবচেয়ে ভালো যে ডিজাইন সেটা চুজ করে কাপড় নিয়ে কাটাকাটি শুরু করে। টানা রাত 9টা পর্যন্ত কাজ করে। কাপড় কাটা শেখা ছিল, সে কারণে এর মাঝে ডিজাইন করে প্রায় 20টা কাপড় কেটেছে সে। একটানা বসে থাকার কারণে কোমর ব্যথা ধরেছে তার। সব শেষে সিনহাকে ডেকে বলে, দেখ কতগুলো জামা কেটেছি, এখানে 2টা ডিজাইন আছে, 10টা করে। কিভাবে সেলাই করতে হবে সব লিখে দিয়েছি খাতায়। তুই এখন তোর ফুপিকে বল সেলাই করে দিতে। তোমরা যে কাপড় নিয়ে এসছো তা দিয়ে 20টাই হয়েছে, এগুলো সেলাই করে বিক্রি করে দেখতে হবে কেমন লাভ হয়। গুড নাইট। হুমায়রা কথাটা বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। নাদিয়া বুঝলেন মেয়ে অভিমান করেছে, সে কারণে কথা বলছে না। সিনহাও তা বুঝতে পেরে বলে, ফুপিমণি, তুমি তো জানো তোমার মেয়ে কেমন, ওকে নিয়ে হাতে খাইয়ে দাও, যাও। মেয়েটা দিন দিন আমার অবাধ্য হচ্ছে মা, কি করব ওকে নিয়ে বুঝতে পারছি না। এইসব এখন বলে লাভ নেই। এই যে ও এভাবে কয়দিন থাকলো, তাতে কি কষ্ট হয়নি? কিন্তু ও তো নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারো কথা শুনবে না। আমার ওকে সব জানানো ভুল হয়েছে। আমি মনে করি হুমায়রা ঠিক করেছে ফুপিমণি, তুমি সেসব ভেবো না, যাও ওকে খাইয়ে দাও। নাদিয়া মেয়ের জন্য প্লেটে করে পায়েস নিয়ে হুমায়রার ঘরে যায়। হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, রাগ করে না মা, আর 2টা দিন থাকবো। অভিমান করে থাকবি নাকি তুই? উঠে খেয়ে নে, রাতে না খেয়ে থাকা হয় না। দেখি ওঠ, আমি খাইয়ে দিচ্ছি। আর এই 2 দিনে তোর 20টা জামা আমি আর সিনহা মিলে সেলাই করবো, চিন্তা করিস না। তুমি একটু ভালো না আম্মু, তুমি তো জানো চৌধুরী বাড়ির কাউকে আমি পছন্দ করি না, তবুও তুমি ওই বাড়ির জন্য পায়েস রান্না করেছো। যাও যাও, আর কি রান্না করে খাওয়াবে খাওয়াও। চৌধুরী বাড়ির সবাই কিন্তু খারাপ না, একজন খারাপ হলে সবাইকে খারাপ বলা যায় না। তুই অযথা ওদের পেছনে পড়ে আছিস, ওই পরিবারের একটা সম্মান আছে। সেই সম্মান আর থাকবে না।
যেখানে নিজের মানুষদের সম্মান করতে পারে না, সেখানে অন্যের সম্মানে কি হবে আম্মু? আমি কিছু ভুলে যাই না। বংশের এক প্রদীপ জেলে, বাকিটা আল্লাহ ঠিক করবে। হুমায়রার কথার প্রেক্ষিতে উনি আর কথা বলেন না। হেসে হুমায়রাকে পায়েস খাওয়ায়, পড়তে বসতে বলেন। তারপর খাতাটা নিয়ে জামার সেলাই করায় মন দেয়। এই ছেলেটা এত ফোন দেয় কেন? অসহ্য। রাত 11টা বাজে আর ফোন করতেছে। রাহুলের বাচ্চা রাহুল পায়েস কেউ খায়নি সেটা জানাতে ফোন করছে নাকি? অসহ্য অসহ্য অসহ্য। হুমায়রা ফোনটা রিসিভ করে বিরক্ত মাখা কণ্ঠে বলে, জি, আমি জানি আপনি কি বলবেন। আপনার দাদি যখন শুনেছে হুমায়রা বদমাইয়ার মা পায়েস দিয়েছে, তখন উনি পায়েসের বাটি ছুঁড়ে মেরেছে। তার জন্য না ফিহার খাওয়া হয়েছে না আপনার, তাই তো? দুর্বল, এমনটা হয়েছে আমি একবারও বলেছি নাকি? ওয়েট, ফ্ল্যাশব্যাক বলি। ফ্ল্যাশব্যাক। রাহুল বাড়িতে আসার পর পায়েস বের করে সবার সামনে রাখে। তখন বিকালে নাস্তা করছিল সবাই। রাহুলের হাতে পায়েসের বাটি দেখে তার মা বলে, পায়েস কই থেকে নিয়ে আসলি? হুমায়রার মা দিয়েছে। তুই ওই মাইয়ার বাসায় গিয়েছিস কা? পায়েস সরা এখান থেকে। আমি যেখানে মন চাই সেখানে যাব, তাতে তোমার কি? পায়েস তোমরা না খেলে খেও না, আমি একা খাবো। পায়েস খাওয়ার কথা শুনে রোজিনা চৌধুরী রেগে বাটি ছুঁড়ে মারবে, তার আগে রাহুল সেটা নিয়ে দৌড় লাগায় নিজের রুমে। তার পিছে পিছে ফিহা 2টা চামচ নিয়ে দৌড় দেয়। ফিহা চামচ দেখিয়ে বলে, ভাইয়া আমিও খাবো। আন্টি রান্না করা খাবার অনেক ভালো। তুই কখনো খেয়েছিস নাকি? হ্যাঁ আন্টি, প্রায় আসতো হুমায়ার কাছে, তখন রান্না করে আনতো। আচ্ছা নে খা। দুজনে যখন বসে বসে পায়েস খাচ্ছিল তখন রায়হান চৌধুরী সেখান দিয়ে নিজের রুমে যায়। পায়েসের গন্ধ পেয়ে রাহুলের রুমে ঢুকে। রাহুলের খাওয়া দেখে বলে, দেখি আমাকে একটু দেখাই। পায়েসের গন্ধটা খুব সুন্দর, মনে হচ্ছে কত পরিচিত। পায়েস আমার খুব প্রিয়, একসময় অনেক খেয়েছি কিন্তু এখন আর চোখেও দেখি না। তুমি খাবে সেটা বললেই হয় চাচ্চু, অযথা মিথ্যা কথা বলছো কেন? আমাদের বাড়িতে বছরে 2-1 বার পায়েস রান্না করে। তুমি অনেক কখন খেলে? নাও খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর ঘ্রাণ, আহ! এই পায়েস আমি অনেক খেয়েছি। রাহুল হুমায়রার মা বাবা কি করে জানিস? আচ্ছা, ওর মায়ের নাম বা বাবার নাম কিছু জানিস? রায়হান চৌধুরী পায়েসের বাটি রাহুলের থেকে ছিনিয়ে নেয়। রাহুল থতমত খেয়ে যায়। ফিহা কাদো কাদো মুখ করে পায়েস চায়, কিন্তু উনি কাউকে না দিয়ে নিজে সবটা খেয়ে রাহুলের সামনে বসে। রাহুল মুখ বাঁকিয়ে বলে, রাক্ষস! আমি না হুমায়রার সামনে এভাবে খেলে তোমাকে রাক্ষস বলতো? আর ওর মায়ের নাম জানি না, বাবার কথা শুনি নাই। হুমায়রার মা একা এসেছে মেয়ের কাছে। আচ্ছা এটা বলো, তুমি এই পায়েস এর আগেও কোথায় খেলে? না তেমন কিছু না, অনেক আগে একজন বিক্রি করতো, প্রায় কিনে খেতাম। যদি সম্ভব হয় আর একদিন নিয়ে আসিস। রান্না ভালো হয়েছে, বাট আমিও কিন্তু হুমায়রা মেয়েটাকে পছন্দ করি না। বদলোক, ওদের বাড়ি জিনিস খাওয়ার পরেও দুর্নাম করছে। হুমায়রা জানলে তোমাকে খুন করবে। দজ্জাল মেয়ের নামে আজে বাজে কথা বলছো। বর্তমান। সব শুনে হুমায়রা হা হয়ে যায়। হঠাৎ তাকে নিয়ে বলা অদ্ভুত গালির কথা মনে হতেই রেগে বলে ওঠে, খারাপ লোক একটা। আপনার চাচ্চু আমাকে পছন্দ করে না কেন সেটা জানি, কিন্তু তাই বলে আপনি ওনার সামনে আমাকে নিয়ে পচা কথা বলবেন? আমি বজ্জাত মেয়ে সেটা আপনাকে কে বললো? আচ্ছা সরি। হুম, তুমি ডায়েরিতে একটা কথা লিখেছিলে, কেন একাকিত্ব অনুভব হয় মাঝে মাঝে, কেন নিজেকে অসহায় মনে হয় সেটা নিয়ে। আমি কিন্তু এটার কারণ ও সমাধান দুইটাই জানি। তুমি শুনলে আমি বলবো। আচ্ছা জ্ঞানী ব্যক্তি, বলুন শুনি আপনার কথা মনোযোগ দিয়ে। দেখি কি বলিতে পারেন আপনি। যদি ভুলভাল কিছু হয় তাহলে করিব আপনাকে খুন আমি। এই অসুখ শুধু তোমার না, তোমার মতো হাজার মেয়ের, এমনকি আমারও মাঝে মাঝে এমন মনে হয়। তারপর লক্ষ্য করে দেখলাম যখন বা যেদিন আমরা খুব হাসি খুশি থাকি সেদিন এমন হয়। এমনটা হওয়ার কারণ আমরা নিজেরা, কারণ সারাদিন খুশি থাকি সবার সাথে, কিন্তু একসময় আবারও একা হতে হয়, আর এটাতে আমরা কষ্ট পাই। তারপর হঠাৎ করে মনে হয় আমি মরি না কেন, আমি এত একা, নিজেকে একা মনে হচ্ছে। আত্মহত্যা করবো না কেউ অসহ্য, এত কিছু মনে হওয়ার এই একটাই কারণ, হঠাৎ করে একা হয়ে যাওয়া। সব শুনে হুমায়রা একটা হাই তোলে। বাপরে বাপ, কি কথা! হুমায়রা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর রাহুলের বলা কথাগুলো মনোযোগ সহকারে ভাবে। হ্যাঁ, ঠিকই বলেছে, এটা তো সত্যি কথা। যেদিন বেশি হাসি খুশি থাকে সেদিন নিজেকে একা মনে হয়। হুমায়রা ভ্রু নাচিয়ে বলে,
আচ্ছা বুঝলাম সবকিছু, কিন্তু এটা থেকে বের হওয়ার উপায় কি? নাকি এমন ভাবে হতে থাকবে সবকিছু? মাঝে মাঝে মনে হয় পড়াশুনো বাদ দিয়ে মেডিসিন তৈরি করব, এমন মেডিসিন যা খেলে মন ভালো হবে, এতে অনেক লাভ হবে আমার। সিরিয়াস মুহূর্তে এমন বাজে কথা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আসলে অসভ্য মেয়ে, চুপচাপ থেকে আমার কথা শোনো একটু। সবসময় কথার মধ্যে বা হাত না ঢুকালে হয় না নাকি? হ্যাঁ, ভালো কথা মনে করে দিলেন। বা হাত হোক আর ডান হাত, কথার মাঝে কিভাবে হাত ঢোকায় বহু ভেবেছি, কিন্তু এর সাথে কোনো মিল খুঁজে পাইনি। কারণ কথার মাঝে হাত কিভাবে ঢুকায় মানুষ? রাহুল চেঁচিয়ে ওঠে। হুমায়রা মুখটা সিরিয়াস ভঙ্গিমায় রেখে বলে, ওই গাধা, চিল্লাস কেন? এতক্ষণ ভালোভাবে কথা বলেছি দেখে আওয়াজ বেশি বের হচ্ছে গলা থেকে, তাই না? যাক, এমপির ভাতিজা, হেট ইউ, হেট ইউ, হেট ইউ। ওয়েট, ও বকাবকি পরে করো, আগে এটা বলো। হেট ইউ একবার বললেই হয়, সেখানে 3 বার কেন বললে? এমনি গাধা বললাম নাকি? একটা কথা 3 বার বললে সেটা জোর দেয়া বলা হয়। এর মানে এই দাঁড়ালো যে আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। স্টপ প্লিজ, হয়েছে। ভেড়ার মতো চেঁচিও না। বেইমান, বেইমান, বেইমান। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কেন বোঝো না? তোমাকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেলাম। আমি আপনার বংশের মানুষদের ঘৃণা করি রাহুল। আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারবো না, সরি। আমার চেয়ে ভালো মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে, দেখে নিয়েন। ভালো থাকবেন, বাই। হুমায়রা হুট করে ফোনটা কেটে দেয়। এতে রাহুল রেগে যায়। সে ভেবেছিল আজ একটু যেভাবেই হোক সময় নিয়ে কথা বলবে, কিন্তু না, মেয়েটা তাকে পাত্তাই দিল না। ফোনটা হাতে নিয়ে ভাবে কোন অজুহাতে ফোন দিবে। তখনই মনে হলো সে তো মন ভালো করার উপায় বলে নাই। রাহুল ঠোঁট কামড়ে হাসে, ফোন দেয় আবারও। হুমায়রা ফোন কেটে দিয়ে মেসেজ দেয়, কি সমস্যা? আমি ঘুমাবো, বিরক্ত করছেন কেন? আপনার দাদির কানে এই কথা ওঠাবো নাকি যে আপনি আমার পেছনে পড়ে আছেন পাগলা কুত্তার মতো? সমস্যা নেই, বলো। দাদি আর কি করবে? কি করবো জানেন না? জানি তো, চেঁচামেচি করা ছাড়া ওনারা কাজ নেই। তোমাকে এতটা ভালোবাসি যে দাদিকে পাত্তা দেই না আমি। আর হ্যাঁ, আমারও ইচ্ছে করছে না তোমার সাথে কথা বলার। তাই নাকি? তাহলে ফোন করেছেন কেন এতবার? আরে, তোমাকে তো মন ভালো করার উপায় বলা হয়নি। তো মানে সেটা বলার জন্য ফোন দিচ্ছি। মেসেজে বলা সম্ভব না, ফোনটা রিসিভ করো। রাহুল রিপ্লে মেসেজ দিয়ে আবারও ফোন দেয়। হুমায়রা কোলবালিশ জড়িয়ে ফোনটা রিসিভ করে কানে তোলে। ওই পাশ থেকে রাহুলের শ্বাস ফেলার শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না হুমায়রার। বিরক্ত হয়ে কিছু বলবে তার আগে তার কানে বেজে ওঠে রাহুলের বলা কথা, রাগিনী, রাগ করো না। তোমাকে ভালোবেসে না হয় করেছি ভুল, তাই বলে কি করব না মাসুল? প্রেম বড্ড আবেগী, আমিও আবেগী হয়েছিলাম তোমারই মায়ায় প্রেমে। শোনো না, প্রেম কি হয় এমনই, অপর প্রান্ত থেকে আঘাত ছাড়া বুঝি আর কিছু পাওয়া যায় না। আমি কি পাবো না তোমার ভালোবাসা? হয়েছে, ফোন রাখি এবার। আমার অনুভূতিগুলো কেউ বুঝতে চায় না। অন্য কিছু বলুন। আচ্ছা, এবার আসল কথায় আসি। যখন নিজেকে একা মনে হবে, খারাপ লাগবে, তখন সবচেয়ে ভালো ফ্রেন্ডের সাথে কথা বলিও। প্রিয় গান ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থেকো। আর এসবে মন ভালো না হলে মা বাবাকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যেও। আমার মা আমার সাথে থাকে না, বাট উপায় আমিও পেয়ে গেছি। বেশি খারাপ লাগলে চৌধুরী বাড়ি যাব। রোজিনা চৌধুরী আর রায়হান চৌধুরীর কথা শুনে পেট ভরে যাবে, সাথে মনও। আইডিয়া খারাপ না। ফিহা তোমার জন্য মন খারাপ করে থাকে, ফোন দিয়ে কথা বলিও। ওকে ছাড়া এই বাড়িতে পা রাখতে তো পারবে না তুমি। ফিহা? মেয়েটা আমার সাথে সব সম্পর্ক নষ্ট করেছে, আর যে সম্পর্কের মূল্য বোঝে না তাকে আমি পছন্দ করি না। আর দেখা গেল সে কিছুদিন পর সত্যি সত্যি আমাকে অপছন্দ করবে। সব কিছু সময়সীমা থাকে। বাদ দিলাম তোমার সাথে কথাই পারবো না। তা মিস বললে যে আমার থেকেও একদিন বড় বিজনেসম্যান হবে, তাহলে কিসের বিজনেস শুনি একটু? এই জমিদার বেটা, আবার টাকার কথা তুলছিস? যাবা, টাকা দিয়ে তোরে কিনে নিব একদিন, দেখিস। হুমায়রা ফোনটা কেটে দেয়। রাহুল হা হয়ে ফোনের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা তাকে বারবার অপমান করছে, অথচ সে কথা বলার জন্য ছ্যাঁচড়ামি করছে। সিনহা পাশ থেকে উঠে হুমায়রার দিকে তাকিয়ে বলে, রাহুল তোকে ভালোবাসে, সেটা শুনেছিলাম, কিন্তু এতটা ভালোবাসে এটা জানতাম না। তুই কি বলতে চাচ্ছিস? তুই না চাইলেও রাহুলের প্রতি দুর্বল। দেখা গেল একদিন রাহুলের প্রেমে পড়ে যাবি তুই। আপু, তুই পাগল হয়ে গেছিস। রাহুলকে আমি ঘৃণা করি, আর ভালোবাসা তো দূরের কথা। তাহলে রাহুলের ফোন রিসিভ করিস কেন? কথা বলিস কেন ওর সাথে? ফোন দেয় সে কারণে কথা বলি। কথা বলার ইচ্ছে না থাকলে রাহুলের নাম্বার ব্লক করে দে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে ওকে ব্লক কর, তাহলে যোগাযোগ করতে আর পারবে না।
আর যদি তুই এমন না করতে পারিস তাহলে বুঝে নেই তুই পছন্দ করিস রাহুলকে। প্রেমে পড়িস না সোনা, আমার আর তোর প্রিয় মানুষটার মতো তোর জীবন ধ্বংস হবে। হৃদয় স্পর্শ কেউ করতে পারে না, সবাই শরীর স্পর্শ করে। হুমায়রা চোখ বন্ধ করে অতীত ভাবে, কান্না পাচ্ছে তার খুব। সিনহা হুমায়রার মাথায় হাত বুলিয়ে সব অতীতের ঘটনা তার সামনে তুলে ধরে। সে চায় না তাদের মতো হুমায়রা সেই পথে পা বাড়াক। কথা বলতে বলতে হুমায়রা তার নানার বিষয়ে অনেক খোঁজ নিতে শুরু করে। বিজনেস সহজ কথা না, তার জন্য বহু টাকা দরকার। সে শুনেছিল তার নানা আগের দিনের জমিদার, টাকা পয়সার অভাব নেই। তার নানার এক ছেলে এক মেয়ে, এত জমাজমি নিশ্চয়ই এখন তার মামার। হুমায়রা মুখ টিপে হাসে। সে নানা বাড়ি যাবে, বিল্ডিং বানানোর জন্য জমি লাগবে, আর টাকা তাও পাবে। নানার অভিমান ভাঙাতে হবে শুধু। রাত 12টা।